জি, আইনজীবী প্রশিক্ষণ কর্মশালা সৃজন 2 এর আজকে প্রথম ক্লাসে উপস্থিত সবাইকে আমি আইনজীবী প্রশিক্ষণ কর্মশালার পক্ষ থেকে আমি আহ, স্বাগত জানাচ্ছি। আমরা সফলভাবে ইতিমধ্যে আমরা একটি সেশন সম্পন্ন করতে পেরেছিলাম। আজকে এটা আমাদের আহ, দ্বিতীয় সৃজন। তো ইতিমধ্যে যারা যুক্ত হয়েছেন, পরবর্তীতে যারা যুক্ত হবেন, যারা রেকর্ড ক্লাস দেখবেন, সবাইকে আমি আবারও স্বাগত জানাচ্ছি। আমরা আহ, আজকে আমাদের আলোচ্য বিষয়ের মধ্যে আমরা যা সংযুক্ত করেছি সেটা হচ্ছে যারা একেবারেই যারা নবীন আইনজীবী আছেন, যারা আহ, আদালতে সাম্প্রতিক সময়ে কিবা একদম একদম আহ, নবীন প্রবেশ করেছেন, সনদ হয়েছে বা সনদ হবে, বা আইনি শিক্ষার্থী যারা আছেন, যারা আইন পেশা নিয়ে ভবিষ্যতে যাদের ধ্যান জ্ঞান, যাদের এটাকে পেশা হিসাবে নেওয়ার পরিকল্পনা আছে, তো সবার জন্যই আসলে আমাদের আহ, যে কোর্স আউটলাইন যেটা দেয়া আছে এটা আপনারা নিশ্চয়ই দেখেছেন। না দেখে থাকলে দয়া করে দেখে নেবেন। সবার জন্যই এই কোর্স আউটলাইনের যে আলোচ্য বিষয় আছে এটা সবার জন্যই বিষয়, সবার জন্য এটা। আপনারা যদি এই কোর্স আউটলাইনের যে বিষয়গুলো যে এখানে যেটা অন্তর্ভুক্ত করা হয়েছে, এই বিষয়ে যদি আপনাদের বিশদ যদি জ্ঞান থাকে, তাহলে আপনারা মোটামুটি 5 বছর আদালতে আপনার যাওয়া আসা করে যে অভিজ্ঞতা অর্জন হবে, আশা করি এই কোর্স থেকে আপনারা সেই অভিজ্ঞতা মাত্র 3 মাসে আপনারা অর্জন করতে পারবেন, যদি মনোযোগ সহকারে আপনারা এখানে আহ, সময় দেন, ক্লাস শিডিউল নিয়মিত মেনটেন করেন, তারপর হচ্ছে আহ, বিশেষ করে মনোযোগী হন। হ্যাঁ, তাহলে আশা করি আপনারা এই বেনিফিটটা উইদিন 3 মান্থস, মানে 3 মাসে আপনারা বেনিফিটটা আশা করি ইনশাল্লাহ পেয়ে যাবেন। আমরা আমরা এই বেনিফিটটা পেতে 5 বছর লেগেছে। একেবারে খুবই অনেস্ট কথা এটা। ঠিক আছে, এখানে কোনো লুকোচুরি নেই, একেবারে বাস্তব। আমরা যেটা একদম হচ্ছে আহ আহ, অনেক কষ্ট স্বীকার করে, অনেক ত্যাগ স্বীকার করে আমরা যেটা শিখেছি 5 বছরে, আপনারা আশা করি এই শিক্ষাটা 3 মাসের মধ্যে আপনারা আহ, পাবেন। এটা আমি কোর্স আউটলাইন আমি তৈরি করেছি বিধায় আমি এই গ্যারান্টি দিতে পারি। ঠিক আছে, ইভেন আমার যেহেতু বাস্তব অভিজ্ঞতা থেকে আমি কাজগুলা করেছি, আমি তৈরি করেছি, সেই হিসাবে এটা আমি ভালো বলতে পারি। ঠিক আছে, তো যাই হোক, আমরা আহ, আহ, আমরা ভূমিকায় আর না থেকে আমরা সরাসরি আলোচনা চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার, আজকে কিসের ক্লাস হবে স্যার? আলোচনা হচ্ছে, আপনি দেখেন, আলোচনা হচ্ছে দেখেন, যাদের কোনো প্রশ্ন থাকবে, প্রশ্ন থাকলে আপনাদের প্রত্যেকের একটা চ্যাট বক্স আছে, চ্যাট বক্স। হ্যাঁ, চ্যাট বক্সে প্রশ্ন করে রাখবেন। প্রশ্ন উত্তর দেওয়ার আলাদা সেশন আছে সবার শেষে। আর যদি আপনি প্রশ্ন তাৎক্ষণিকভাবে যে প্রশ্নটা আপনার মনে আসবে, এটা যদি আপনি মনে রাখার সম্ভাবনা কম থাকে, সেক্ষেত্রে আপনি প্রশ্নটা টুকে রাখবেন আর চ্যাট বক্সে লিখে রাখবেন। সেক্ষেত্রে আমরা চ্যাট বক্স দেখে সবার শেষে আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে। মানে কথার মাঝখান দিয়ে কেউ দয়া করে ইন্টারফেয়ার করবেন না, তাহলে কনসেন্ট্রেশন নষ্ট হয়। হ্যাঁ, কনসেন্ট্রেশন নষ্ট হলে পরে আলোচনার মানে একটা ব্যাঘাত ঘটে। ঠিক আছে, তো এই বিষয়টা আপনারা একটু খেয়াল রাখবেন। আমাদের এখানে আহ, শেষে প্রশ্নোত্তর সেশন থাকবে, আবার ওপেন ডিসকাশনেরও একটু সেশন থাকবে। আপনাদের যদি কারো আলোচনার আহ, আলোচ্য বিষয়ে যদি আপনাদের কারো কোনো বিশেষ কোনো অভিজ্ঞতা থাকে, বিশেষ কোনো তথ্য শেয়ার করতে চান, সেটাও শেয়ার করতে পারবেন। আমরা চাই এখানে একটা ফ্রেন্ডলি ফ্রেন্ডলি এনভায়রনমেন্টে আমরা এখানে কিছু শিখবো। ঠিক আছে, আমি আপনাদের কাছ থেকেও শেখার আছে। হ্যাঁ, আমি আমার কাছে যতটা সম্ভব আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। ইভেন আপনাদের কাছেও হয়তো আমার শেখার কোনো কিছু আছে। এটা তথ্য শেয়ারিং এর মাধ্যমে আমরা এই বিষয়টা আমরা, হ্যাঁ, সবাই উপকৃত হব। ঠিক আছে, আপনি যেটা জানেন সেটা জানানোর চেষ্টা করবেন, আমি যেটা জানছি সেটা আমি জানানোর চেষ্টা করছি। ঠিক আছে, তো যেটা বলছিলাম, আমরা আলোচ্য বিষয়ে আমরা সরাসরি
প্রবেশ করব। আমরা আহ, যে যে প্রবলেমটা আমরা সাধারণত একদম শুরু থেকে আমরা ফেস করি, ঠিক আছে। একজন নবীন আইনজীবীর কাছে ক্লায়েন্ট আসে অনেক কষ্টে আসে, তারা অনেক জাস্টিফাই করে সে পারবে কিনা, তার সক্ষমতা আছে কিনা, এই আইনজীবী দ্বারা কাজ হবে কিনা। হ্যাঁ, এগুলো অনেক বিচার বিশ্লেষণ করার পরে লয়ারের কাছে ক্লায়েন্ট আসে। বিশেষ করে আমরা যারা নবীন যারা আছেন, আপনাদেরকে এই চ্যালেঞ্জটা গ্রহণ করতে হবে। হ্যাঁ, সে হচ্ছে আপনার কাছে অনেক হিসাব কিতাব করে আপনার কাছে আসার পরে আপনার কোনো দুর্বলতার কারণে, আপনার কোনো হচ্ছে এই অক্ষমতা, অজ্ঞতা, হ্যাঁ, এই সমস্ত কারণে যদি ক্লায়েন্টটা চলে যায়, সেক্ষেত্রে আপনি বড় ধরনের লুজার হবেন। হ্যাঁ, সে কিন্তু আপনার কাছে অনেক তথ্যপত্র সংগ্রহ করে অনেক বুঝে শুনে আসছে, আপনার প্রতি একটা আস্থা তার প্রতি জন্মানোর পরে আসছে, এটা আপনাকে বুঝতে হবে। তার কারণ লয়ারদের উপর মানুষের আস্থা না জন্মালে কেউ লয়ার দিয়ে কাজ করবে না, ঠিক আছে। সুতরাং একটা মানুষ আসার পরে তাকে কনভিন্সিং পাওয়ারটা আপনাকে অর্জন করতে হবে। হ্যাঁ, এটা আপনাকেই অর্জন করতে হবে এই পাওয়ারটা। সেটা কিভাবে করবেন আমরা আলোচনা করছি। আলোচনার ধারাবাহিকতায় আপনারা আহ, মনোযোগ মনোযোগী হবেন আশা করি। আপনি হচ্ছে কনভিন্সিং পাওয়ারটা আপনার আহ, হবে, এটা বিল্ড আপ হবে। ইতিমধ্যে যদি কিছু থাকে তো আছে, আর না থাকলে সেটা আহ, এখন শেয়ারিং হবে। আর পাশাপাশি আপনাদের হচ্ছে যাদের মোটামুটি ধারণা আছে তারা শুনবেন, প্রয়োজনে আরো আপনার কনফিডেন্স লেভেল আরো বৃদ্ধি পাবে, ঠিক আছে। তো শুরুতে যে কাজটা করতে হবে, আপনি আহ, আপনার কাছে যখন একজন ক্লায়েন্ট আসবে, হ্যাঁ, এটা আমাদের আজকের আলোচ্য বিষয়ের একদম প্রাথমিক ধাপ। এটা নিয়ে আহ, আহ, প্রাথমিক ধাপ কিন্তু বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। প্রথমে আমরা যে কাজটা করতে হবে, আহ, একজন আহ, পেশাদার আইনজীবীর মনোভাব নিয়ে তার সাথে কথা বলতে হবে। হ্যাঁ, আপনি এজ এ লয়ার হিসেবে আপনি আপনাকে আপনার কথাবার্তা, বেশভূষা, আপনার চেম্বারের যে আপনার যে গুছালো যে পরিবেশ, হ্যাঁ, আপনার এই বিষয়গুলা আপনি আপনার সামর্থ্যের মধ্যে সর্বোচ্চ তাকে আপনি প্রেজেন্ট করতে হবে। আপনার ভিতরে আইন জানার, আপনি কতটা জানেন, আপনি আদালতে কতটা পারদর্শী, এই বিষয়টা বিশ্লেষণ জাস্টিফিকেশন হবে পরে। কিন্তু আপনার প্রাথমিক যে ক্লায়েন্টের সাথে আপনার প্রাথমিক যে মিটিং, এই মিটিং এ আপনার প্রতি ক্লায়েন্টের যে কনফিডেন্স, এই কনফিডেন্স আহ, আপনাকেই প্রতিষ্ঠিত করতে হবে, ঠিক আছে। কনফিডেন্স আপনাকে এমনও হতে পারে যে সে আপনাকে জাস্ট দেখতে আসছে, আপনার সাথে জাস্ট একটা একটা জাস্ট দেখা করতে আসছে, ঠিক আছে। দেখা করতে আসছে, আপনাকে সে মানে জাস্টিফাই করতে আসছে, বুঝতে আসছে আপনাকে, ঠিক আছে। তো সেক্ষেত্রেও আপনি তাকে কনভিন্স করতে পারলে সে আপনার কাছে আসবে। সে কিন্তু আপনার কাছে কোনো মানে সিদ্ধান্ত নিয়ে আপনাকে দিয়ে কাজটা করাবে এই সিদ্ধান্ত নিয়ে সে আসেনি। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি আপনার সক্ষমতা দিয়ে, আপনার প্রজ্ঞা দিয়ে আপনি তাকে যদি কনভিন্স করতে পারেন, সে আপনাকে দিয়ে কাজটা করাবে। আবার এমন হতে পারে সে আপনাকে দিয়ে কাজটা করানোর সিদ্ধান্ত নিয়েই আসছে, কিন্তু আপনার কথাবার্তা, আচার আচরণ, আপনার যে কনভিন্সিং যে পাওয়ার, এটা দ্বারা সে সন্তুষ্ট হতে পারে নাই, যার কারণে আপনার রেডি ক্লায়েন্ট আপনার থেকে চলে যাবে, ঠিক আছে। তো যেটা করতে হবে, আপনার পোশাক আশাকের বিষয়ে সর্বোচ্চ নজর দিতে হবে। পোশাক আশাক, তারপর হচ্ছে আপনার গেট আপ, হ্যাঁ, আপনার কথাবার্তার বাচন ভঙ্গি, হ্যাঁ, তারপর হচ্ছে আপনি যেখানে বসছেন, আপনার যে চেম্বার, যদি পার্সোনাল চেম্বার যদি হয় তো হলো, যেহেতু বিজ্ঞ নবীন আইনজীবীরা পার্সোনাল চেম্বার করাটা তাদের দ্বারা প্রাথমিকভাবে খুবই আহ, একটা ব্যয়বহুল একটা বিষয়। এটা মানে টোটাল বলা যেতে পারে যে এটা একটা এই মানে সামর্থ্যের বাহিরে একটা বিষয় এটা।
তো সেক্ষেত্রে আপনি যেখানে বসছেন, আপনি হয়তো আপনার আদালতের হল রুমে বসতে পারেন। আপনার হল রুমের যেই আপনার সামনে ফাইলপত্র, তারপরে ডায়েরি, এগুলার গুছালো একটা পরিবেশ আপনার ক্লায়েন্টের চোখে পড়ার একটা পরিবেশ করতে হবে। ঠিক আছে? আপনি কতটা পরিপাটি, আপনি সেটা আপনার ক্লায়েন্টকে আপনাকে কনভিন্স করতে হবে যে আপনি পরিপাটি। হ্যাঁ? তো এই বিষয়গুলা একদম হচ্ছে ক্লায়েন্ট আপনাকে দেখে আপনাকে জাস্টিফাই করবে। যার কারণে আপনি সর্বপ্রথম এই বিষয়গুলোতে আপনি খুব বেশি নজর দিতে হবে। ঠিক আছে? তারপর কথাবার্তার ক্ষেত্রে অসঙ্গতি কখনো করবেন না। আপনি আজকে এখন একটা বলছেন, একটু পরে আরেকটা বলবেন। ঠিক আছে? মানে তথ্যগত কোনো অসঙ্গতি, তথ্যগত কোনো গ্যাপ সৃষ্টি করবেন না। আপনি যে বিষয়টা বলবেন ওই বিষয়টার উপরে আপনার কনফিডেন্স আগে থাকতে হবে। আপনি কনফিডেন্টলি কথা বলবেন। আপনার যদি কনফিডেন্স লেভেলে কোনো ঘাটতি থাকে, সেক্ষেত্রে আপনি হচ্ছে হেরে যাবেন। আপনার কাছে ক্লায়েন্ট মানে আপনার প্রতি কনফিডেন্স তার থাকবে না। যেহেতু আপনি কনফিডেন্টলি কথা বলছেন না, আপনার প্রতি আপনার ক্লায়েন্টের কনফিডেন্স থাকবে না। হ্যাঁ? তো সুতরাং আপনার তথ্যের উপর আপনি শতভাগ কনফিডেন্স থেকে আপনি তথ্য যেটা আপ আ স যে আপনি যেটা মানে শতভাগ নিশ্চিত হয়ে জানেন, সেটা আপনি তার সাথে শেয়ার করবেন। শেয়ার করে আপনি আ কনফিডেন্টলি আপনি তাকে তথ্য দিয়ে আপনি তাকে কনভিন্স করার চেষ্টা করবেন। মানে তথ্যগত আ কোনো অসঙ্গতি, কোনো গ্যাপ যেন কোনোভাবেই সৃষ্টি না হয়, এটা দিকে খেয়াল রাখবেন। ঠিক আছে? তাহলে কয়টা বিষয় বললাম? মানে আপনার ক্লায়েন্ট আপনার কাছে আসার পরবর্তীতে আপনি তাকে মানে যেটা বাহ্যিক কনভিন্সিং, যেটা বাহ্যিক আ ভিজিবল কনভিন্সিং পাওয়ার আমরা যেটাকে বলে থাকি ভিজিবল কনভিন্সিং পাওয়ার। সেটা হচ্ছে আপনার ১ম এ আপনাকে সে দেখে আপনাকে সে যেন বিচার করতে পারে যে না, উনি আমার কাজটা করতে পারবে। উনার দ্বারা এই কাজটা করতে সক্ষম। ঠিক আছে? একটা ভাব নিয়ে থাকতে হবে। এজ এ লয়ার হিসেবে একটা ভাব নিয়ে থাকতে হবে। ঠিক আছে? তো সেক্ষেত্রে ১ম এ আপনার গেটআপ, ঠিক আছে? পোশাক-আশাক পরিপাটি। কম দামি পোশাক পড়েন, পরিষ্কার, সম্ভব হলে আয়রন করা। পোশাক আপনি যে দামের কোনো বিষয় না। আপনি পোশাকটা যাই পড়েছেন, পরিষ্কার পোশাক, সম্ভব হলে আয়রন করে পড়তে হবে। ঠিক আছে? এটার দিকে খেয়াল রাখবেন। ২য় কথা, আপনার মানে বডি ল্যাঙ্গুয়েজ, আপনার শরীরের যে গেটআপ, ঠিক আছে? আপনার দেখা গেল আপনি অ্যা ব্যা অগোছালো, অপরিপাটি। ঠিক আছে? তারপরে আ শারীরিক যে একটা স্মেল, আমাদের অনেকের গায়ে দুর্গন্ধ থাকে। এটা হচ্ছে আ শিখতেই হবে। যেহেতু আমি আপনাদেরকে শিখাচ্ছি, তো সেক্ষেত্রে এই বিষয়গুলা আমাকে বলতে হবে। কোন বিষয়ে আমি আ কোন অসম্পূর্ণ তথ্য কিংবা লুকোচুরি কোন তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করব না। ঠিক আছে? শারীরিক যেই আপনার আছে, আমাদের অনেকের শরীরে প্রাকৃতিকভাবেই আ মানে একটু অস্বাভাবিক ঘ্রাণ থাকে অনেকেরই, সবার না। তো সেক্ষেত্রে আপনি আপনার অবস্থানটা আপনি জানেন। ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন আপনার এই যে প্রাকৃতিক যদি অ্যা স্মেল এর বিষয়ে আপনার যদি কোনো প্রবলেম থাকে, এই বিষয়টা সুগন্ধি ব্যবহার করবেন। ঠিক আছে? তো আপনার শারীরিক গেটআপ, তারপর হচ্ছে এবার আপনার বাচনভঙ্গি, কথাবার্তার যেই আপনার স্পিড, ঠিক আছে? কথাবার্তার স্পিড। আর যাদের ধূমপানের অভ্যাস আছে, ক্লায়েন্টের সামনে কখনো ধূমপান করবেন না। ক্লায়েন্টের সামনে কখনো ধূমপান করবেন না। আর ধূমপান করার ওরকম আপনার থাকলে আপনি ধূমপান করে আপনি সুন্দর মতো আপনি মুখ থেকে যেন দুর্গন্ধ না আসে, এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে? ক্লায়েন্ট যেন আপনার মুখের দুর্গন্ধের কারণে সে যেন আপনার প্রতি বিরক্ত না হয়। এই বিষয়টা এটা হচ্ছে ম্যানার। এটা শুধু ক্লায়েন্টের সাথে না, এটা হচ্ছে অন্যান্যদের সাথেও এই বিষয়টা এটা প্রয়োগযোগ্য। তো সুতরাং এই বিষয়গুলা অবশ্যই খেয়াল রাখবেন। তারপর কথার বাচনভঙ্গি, স্পষ্টতা। স্পষ্টতা, তারপরে হচ্ছে আপনার আ এই তথ্যগত অসংলগ্নতা দূর করতে হবে, যেটা বলেছি। অ স্পষ্ট তথ্য দিতে হবে। তারপরে তার বিষয়টা আপনি সবার ১ম যেটা আ করবেন যে তার কথার আগে আপনি খুব মনোযোগ সহকারে শুনবেন। ঠিক আছে? তারপরে সামনে একটা নোটবুক, একটা কলম আপনি রাখবেন। আপ আপনার ক্লায়েন্ট যেন বুঝে আপনি তার কথা মনোযোগ সহকারে শুনছেন। আপনি তার কথা সম্ভব হলে
আপনি তার কথা নোট করেন। সম্ভব হলে না এটা করবেন আপনি। করলে পরে সে বুঝবে যে না আপনি তার প্রতি মনোযোগী, আপনি তার কথা মনোযোগ সহকারে শুনছেন, আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন। ঠিক আছে? আপনি যদি তাকে গুরুত্ব দেন, সেও আপনাকে গুরুত্ব দেবে। ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনি তার কথা নোট করবেন। তাকে প্রশ্ন করবেন যেটা আপনার বোঝা মানে গ্যাপ সৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে আপনি তাকে প্রশ্ন করবেন। প্রশ্ন করে তারপরে তার কথা আগে শতভাগ সে কি বলতে চায়, হ্যাঁ? তার শতভাগ কথা আগে শুনবেন। তার কথা কোনো বাকি আছে কিনা তার কাছ থেকে প্রশ্ন করবেন যে আর কিছু বলবেন কিনা, আর কোনো বিষয় আছে কিনা। ঠিক আছে? তখন সে আপনার প্রতি সন্তুষ্ট হবে যে না তিনি আমার কথা মনোযোগ সহকারে শুনছেন, তিনি আমার কথা বুঝতেছেন। ঠিক আছে? এরপরে আপনি হচ্ছে তার কথা যা শুনলেন, তার এই কথা থেকে আপনার মামলা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তথ্য আপনি আলাদা করবেন। আপনার মামলার যেই চাহিদা সম্পন্ন যেই বক্তব্য যেটা আছে, এটা সে এবং অনেক অপ্রয়োজনীয় কথা আপনার সামনে বলবে। তার কারণ সে জানে না কোনটা মানে প্রাসঙ্গিক কথা, কোনটা অপ্রাসঙ্গিক কথা এটা সে জানে না। তো আপনাকেই প্রাসঙ্গিক বিষয়টা আপনাকেই হচ্ছে পরে আলাদা করতে হবে। আপনি তার পুরা হিস্ট্রি এটাকে হচ্ছে আপনার এই মার্শালিং বলে আরকি। পুরা হিস্ট্রিটা আপনি ক্যাচ করে তারপর হচ্ছে আপনি আপনার প্রাসঙ্গিক তথ্যটা আপনি আলাদা করে তারপর ওটা দিয়ে আপনি মামলা করতে হবে। ঠিক আছে? তো মার্শালিং এর প্রশ্নটা যেহেতু আসছে, মার্শালিং অ্যা হচ্ছে আপনার দেখা গেল আপনার মামলা করার ক্ষেত্রে সে আপনাকে যে তথ্যগুলা দিয়েছে, এই তথ্যগুলা দেওয়ার ক্ষেত্রে আ এই আ সিভিল ম্যাটারের বিষয়ে আমাদের আজকে আ প্রাথমিক আলোচনাটা সিভিল ম্যাটারটাই এখানে বেশি আলোচ্য বিষয় হচ্ছে। তো সেক্ষেত্রে যদি সিভিল ম্যাটার নিয়ে কেউ আসে, জায়গা সংক্রান্তে যদি কেউ আসে, সেক্ষেত্রে আপনি তার কাগজপত্র আপনাকে সবচেয়ে বড় সক্ষমতা হচ্ছে আপনি তার কাগজপত্র কি গ্যাপ আছে, তার কি এই মুহূর্তে তার কি কাগজপত্র আছে, আর আপনি যেটা মাথায় নিয়েছেন যে তার প্রবলেমটা এই মামলা করার জন্য এই কাগজপত্র লাগবে। ঠিক আছে? তখন আপনি তাকে এই যে কাগজপত্র দিয়েছে এর বাহিরে আরো যে কাগজপত্র যেগুলো লাগবে এই কাগজপত্র বিষয়ে আপনি তাকে আপনার চাহিদা প্রকাশ করতে হবে যে আপনার এই কাগজগুলা গ্যাপ আছে, এই কাগজগুলা আপনি তোলার ব্যবস্থা করেন। ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনি কাগজপত্র কি লাগবে, কি লাগবে না এই বিষয়গুলো আপনি কিভাবে বুঝবেন? এটা নিয়ে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আ আলোচনার বিষয় হচ্ছে মনে করেন আপনার হচ্ছে সে মনে করেন খতিয়ানে কি বলবো? ওইদিকে দেখো। মনে করেন আ সে আসছে আপনার খতিয়ান দলিল আছে, তার খতিয়ানে নাম আসে নাই। ঠিক আছে? দলিল আছে, খতিয়ানে নাম আসে নাই। তো সেক্ষেত্রে একদম এটার প্রাথমিক ডকুমেন্ট হচ্ছে তার দলিলটা এবং খতিয়ানটা। তাই তো? তো প্রাথমিক তার কারণ হচ্ছে সে আপনাকে দেখাবে যে আমার এই দলিল আছে কিন্তু সর্বশেষ যে খতিয়ানটা হয়েছে খতিয়ানে আমার নামটা আসে নাই। হ্যাঁ? তো এই ক্ষেত্রে আপনি কি শুধু ওই দলিল আর খতিয়ান দিয়ে আপনি মামলা করতে পারবেন? না। প্রশ্নের উত্তর হচ্ছে না। তখন আপনাকে কি করতে হবে? তখন আপনাকে চলে যেতে হবে আপনি যেই দলিল মূলে আপনি মালিক করেছেন, আপনি যেই দলিল মূলে মালিকানা অর্জন করেছেন, আপনার এই দলিল আপনি যার কাছ থেকে খরিদ করেছেন তিনি কিভাবে মালিকানা অর্জন করলেন? তিনি কিভাবে মালিকানা অর্জন করলেন? আপনার এই সংক্রান্তে আপনার এবার তথ্যপত্র লাগবে। ঠিক আছে? তখন আপনি তার কাছ থেকে আপনি তথ্যপত্র জানবেন যে আপনি যার কাছ থেকে ক্রয় করলেন উনি কিভাবে মালিক। ঠিক আছে? হতে পারে উনি খতিয়ানে মালিক। অর্থাৎ এটা ওনার পৈতৃক সম্পত্তি। সিএস খতিয়ান ওনার পূর্বপুরুষের, আরএস খতিয়ান ওনার পূর্বপুরুষের। আরএস খতিয়ান সূত্রে উনি মালিকানা অর্জন করে আপনাকে আরএস খতিয়ান সূত্রে আপনাকে দলিল দিয়েছে। ঠিক আছে? এতটুকু পর্যন্ত যদি হয় তাহলে আপনার ঝামেলা এতটুকু পর্যন্ত সিএস, আরএস তারপরে আরএস সূত্রে সে মালিকানা অর্জন করে আপনাকে দলিল দিয়েছে। এই তথ্যগুলা হলেই আপনি মামলাটা করার জন্য যথেষ্ট। ঠিক আছে? এখন দেখা গেল সে হচ্ছে আপনার এই আ সেও আপনি যার কাছ থেকে খরিদ করলেন সেও হচ্ছে আপনার
দলিল সূত্রে মালিকানা অর্জন করেছে, ঠিক আছে। তখন আপনার করণীয় কি? তখন আপনার যিনি আসলেন উনি যার কাছ থেকে দলিল করলেন সেই দলিলটা হবে ভায়া দলিল, ঠিক আছে। সেই দলিলটা হবে ভায়া দলিল। আপনি ওই ভায়া দলিলটা কালেক্ট করবেন, অর্থাৎ খতিয়ান এবং মূল মালিকের মধ্যখানে, খতিয়ান এবং মূল মালিকের মধ্যখানে যে দলিলগুলো সৃষ্টি হয়েছে সবগুলো দলিল ভায়া দলিল, ঠিক আছে। সবগুলো দলিলই লাগবে মামলা করার জন্য, সবগুলো দলিলই আপনার প্রয়োজন, ঠিক আছে। সেক্ষেত্রে আপনি তাকে চাহিদা প্রকাশ করবেন যে আপনার এই দলিল গ্যাপ আছে, এই দলিলগুলো আপনার লাগবে, ঠিক আছে। তারপরে দেখা গেল এই সিএসএ একজন মালিক, সিএস এর পরবর্তীতে আরএস এ যিনি মালিকানা অর্জন, আরএস এ যার নাম আসছে, সিএস এর আর আরএস এর এই জায়গার মধ্যে এটা সমন্বয় হচ্ছে না, অর্থাৎ সিএস এ ধরেন আব্দুল করিম, আরএস এ, আরএস এ এটা মানে স্বাভাবিকভাবে স্বাভাবিক নিয়মে হওয়ার কথা আব্দুল করিমের ছেলে, ঠিক আছে। যেহেতু এখানে গ্যাপটা আহামরি না, আব্দুল করিমের ছেলে, সর্বোচ্চ ছেলের নাতি হইতে পারে, হ্যাঁ, ছেলেই হওয়ার সম্ভাবনা বেশি। হ্যাঁ, মনে করেন সিএসএ আব্দুল করিম মালিক, আরএসএ আব্দুর রহিম মালিক। এখন আরএস এর দলিলের যে পিতার নামের কলামে সিএস খতিয়ানের মালিকের নাম নাই। কথা বুঝতে পেরেছেন? মানে স্বাভাবিক নিয়ম হচ্ছে আরএস এর যার নামটা আসছে তার পিতার নাম মানে সিএস খতিয়ানের মালিক হওয়া, এটা অনেকটাই স্বাভাবিক, ঠিক আছে। তো এই ক্ষেত্রে যদি কোনো গ্যাপ সৃষ্টি হয় তখন আপনি তার কাছ থেকে তথ্যপত্র নিতে হবে যে সিএস এবং আরএস এর মাঝখানে যে গ্যাপটা আছে এটা কিভাবে হলো। তখন সে আপনাকে যে তথ্য দেবে আপনি সেটা আপনার আর্জিতে কিন্তু গাইতে হবে, আপনি পরিষ্কার করতে হবে যে সিএস থেকে আরএস এর মালিকানাটা কিভাবে আসছে, ঠিক আছে। সেক্ষেত্রে হয়তো সে হয়তো তার কাছে তাৎক্ষণিক তথ্য থাকবে না, তখন আপনি তাকে বলতে পারেন যে আপনি এলাকায় গিয়ে এটা মুরব্বীদের কাছ থেকে আপনি তথ্যটা আপনি নেবেন, যারা বয়স্ক মুরব্বী আছে তারা এই তথ্যটা তাদের কাছ থেকে তথ্যটা থাকবে, তাদের কাছ থেকে তথ্যটা জেনে তারপর আমাকে জানান, ঠিক আছে। এইভাবে হচ্ছে আপনি হচ্ছে মালিকানার যে চেইনটা, হ্যাঁ, মানে আপনি সমন্বয়টা কিভাবে করবেন, সিএস থেকে আরএস, আরএস থেকে বিএস, এই সমন্বয়টা এইভাবে করতে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনি যখন তথ্য উপাত্তে আপনি স্বয়ং সম্পূর্ণ হবেন, আপনার এই যে দলিল ওঠানোর বিষয়ে হয়তো তার আপনার কাছে যিনি আসছে হয়তো দলিলের বিষয়ে তার ওরকম জানাশোনা নাই, কোত্থেকে দলিল উঠাবে কিভাবে উঠাবে এটা জানাশোনা নাই, সেক্ষেত্রে আপনি তাকে সহযোগিতা করতে পারেন। প্রত্যেকটা হচ্ছে আপনার ইয়েতে এই সাব রেজিস্ট্রি অফিসে সম্ভব সম্ভব হলে বিশ্বস্ত কোনো লোকের সাথে লিঙ্ক আপ রাখবেন, ঠিক আছে। দলিল টলিল উঠানোর বিষয়ে তথ্যপত্র শেয়ারিং এর বিষয়গুলো কাজে লাগে প্রায় সময়, যারা সিভিল মামলা যারা করবেন, ঠিক আছে। তো তাদের সাথে তথ্যপত্র শেয়ারিং করলে পরে আপনি আপনার ক্লায়েন্টের পক্ষে হয়তো ক্লায়েন্টকে রেফারেন্স দেবেন যে অমুকের কাছে যান, অমুকের সাথে কথা বলে উনি সহযোগিতা করবে। তারপর হচ্ছে খতিয়ানের বিষয়েও সেম পরামর্শ, খতিয়ান উঠানোর বিষয়ে, খতিয়ান তো এখন সেন্ট্রালি আপনার প্রত্যেক ডিস্ট্রিক্টের আপনার ইয়ে থেকে ডিসি অফিস থেকে উঠাতে হয়, সেক্ষেত্রে অনলাইনে আবেদন করারও সুযোগ আছে, এটা আপনারা নিশ্চয়ই এটা জানেন। অনলাইনে আবেদন করে উঠানো যায়, পাশাপাশি এমনিতেই লোকজন থাকলে তদবির করেও খতিয়ান উঠানো যায়। তো সেক্ষেত্রে আপনি আপনার ক্লায়েন্টকে সহযোগী মনোভাব দেখাতে হবে, সহযোগী মনোভাব দেখালে পরে আপনার প্রতি আপনার ক্লায়েন্ট প্লিজড থাকবে, ঠিক আছে। সহযোগী মনোভাব দেখাবেন, কাগজপত্র সংক্রান্তে তথ্যপত্র শেয়ার করতে হবে, ঠিক আছে। মানে সর্বোচ্চ চেষ্টা করবেন আর কি, তাহলে হচ্ছে আপনার মানে কাজের পরিধিটা বাড়বে, পাশাপাশি আপনার প্রতি আপনার ক্লায়েন্টের আস্থা জন্মাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে এটা মার্শালিং, মার্শালিং বললাম তখন আপনি নথিপত্র কাগজপত্র আপনি কিভাবে জাস্টিফাই করবেন। এবার আসেন আপনার কাগজপত্র জেনুইননেস বিষয়ে, আপনি যে কাগজপত্র আপনি যাচাই বাছাই করবেন এটা হচ্ছে আপনার আপনি নিজে আগে আপনার কাগজপত্র বিষয়ে সন্তুষ্ট হতে হবে, ঠিক আছে। আপনি নিজে আপনার যে কাগজপত্রগুলো নিয়ে আপনি ফাইট করবেন, আপনি কোর্টে যেগুলোকে আপনি ডিফেন্ড করবেন, ঠিক আছে, এই কাগজপত্র জেনুইননেস বিষয়ে আপনি জাস্টিফাই করতে হবে যে কোনো জাল জালিয়াতি করলো কিনা, জাল জাল কোনো কাগজপত্র নিয়ে আসলো কিনা। তো জাল জালিয়াতি কিভাবে ধরবেন এই বিষয়ে আরেকদিন আমরা আলোচনা করব, ঠিক আছে। তবে আপনি আপনার প্রাথমিক জাস্টিফিকেশনে আপনার এই হচ্ছে আপনি কাগজপত্র বিষয়ে আপনি সন্তুষ্ট হতে হবে, সন্তুষ্ট হয়ে পরে আপনি কোর্টে আপনি এগুলা নিয়ে আপনি ফাইটিং এ যাবেন। হ্যাঁ, তার কারণ হচ্ছে আপনি যদি কোনো কারণে
যদি জানাশোনা থাকা সত্ত্বেও জেনে শুনে আপনি আদালতে যদি কোনো জাল কাগজপত্র আপনি সাবমিট করেন, আদালত আপনার প্রতি বিরক্ত হবে, ইভেন আপনার ইয়ে নিয়ে প্রশ্ন করবে, আপনার এই মানে অভিজ্ঞতা, আপনার যে মানে আপনার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলবে, আপনি কতটা ভালো এই বিষয় নিয়ে প্রশ্ন তুলবে। আদালত যেন আপনার বিষয়ে কোনো প্রশ্ন তুলতে না পারে সেই সুযোগ দেওয়া যাবে না। ঠিক আছে, সর্বোচ্চ চেষ্টা করতে হবে আপনি আদালতকে সবসময় প্লিজড রাখবেন, আদালত আপনার প্রতি প্লিজড থাকবে, এই বিষয়ে আপনি সবসময় সতর্ক থাকতে হবে। ঠিক আছে, তার কারণ হচ্ছে আদালত যদি আপনার উপর কোনো কারণে বিরক্ত হয়, আদালত যদি আপনার উপর কোনো কারণে সন্দেহ পোষণ করে, এটা আপনার পেশার জন্য পরবর্তী আপনি এই আদালতে যখন শুনানিতে আসবেন, এই আদালত আপনাকে মনে রাখবে, মনে রেখে আপনাকে আপনার চাহিত প্রতিকারের বিষয়ে সে কুণ্ঠাবোধ করতে পারে। ঠিক আছে, তো সুতরাং এই বিষয়গুলা আপনি হচ্ছে এই মনোযোগ গুরুত্ব দেবেন। ঠিক আছে, আমাদের শিডিউল ছিল 8:30, আপনারা এখনো প্রবেশ করছেন, আপনারা কাইন্ডলি টাইম মেনটেন করার চেষ্টা করবেন। টাইম মেনটেন করার চেষ্টা করবেন সবাই, তার কারণ হচ্ছে টাইম মেনটেন না করলে পরে হচ্ছে আহ, আহ, অনেক সমস্যা আর কি, পরবর্তী শিডিউল নিয়ে একটা টানা হেঁচড়া শুরু হয়, তারপরে রাত্র অনেক গভীর হয়ে যায়, আপনাদেরকে অনেকের জানাশোনারও গ্যাপ সৃষ্টি হয়, আপনার আপনার মানে আলোচনার ধারাবাহিকতা আপনি বুঝতে পারেন না, যার কারণে আপনার নিজেরই সমস্যা হয়। টাইম মেনটেন করার চেষ্টা করবেন। হ্যাঁ, তো যাই হোক, একদম প্রাথমিক আলোচনা যেটা করেছি, এটা আশা করি এটা আমাদের সবার খুবই কাজে আসবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে এই বিষয়গুলো আপনারা অবশ্যই সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। ঠিক আছে, এবার আসেন, আমরা আসলে আহ, এই যে কাজটা যেটা আমরা শুরু করেছি, এটার একটা উদ্দেশ্য আছে, গুরুত্ব আছে। আপনাদের আহ, আপনারা যারা আহ, ইতিমধ্যে লয়ার হয়েছেন, আপনারা আহ, হয়তো জেনে থাকবেন যে আমাদের বার কাউন্সিল কর্তৃক পূর্বে আমাদের বার কাউন্সিল কর্তৃক, এটা অনেক আগের কথা, আহ, যারা সনদপ্রাপ্ত হতেন তাদেরকে নিয়ে বার কাউন্সিল আনুষ্ঠানিকভাবে তাদেরকে নিয়ে ট্রেনিং এর আয়োজন করতেন। ঠিক আছে, আনুষ্ঠানিকভাবে ট্রেনিং এর আয়োজন করে একদম আপনাকে আহ, আপনি কিভাবে সফল হবেন, এই আইনাঙ্গনে আপনি কিভাবে নিজেকে তুলে ধরবেন, কিভাবে আপনি নিজেকে আহ, মানে একজন ভালো আইনজীবী হিসেবে প্রতিষ্ঠিত করবেন, এই বিষয়ে মানে হাতে কলমে বার কাউন্সিলের পক্ষ থেকে ট্রেনিং এর ব্যবস্থা করা হতো। হ্যাঁ, এটাকে বিপিটিসি বলতো আর কি, অনেক আগে, বিপিটিসি, বার প্র্যাকটিশনার ট্রেনিং কোর্স। ঠিক আছে, তো এই বিষয়টা যখন ছিল, তখন আপনার আইনজীবীরা এটা দ্বারা অনেক উপকৃত হতো। এটা বার কাউন্সিল একটা ফি নিত, এটা ফি নিয়েও এটা অনেক উপকৃত হতে হতো। তো এই বিষয়টা এখন আর হচ্ছে না, এটা দীর্ঘ একটা গ্যাপ সৃষ্টি হয়েছে, যে কোনো কারণে এই বিষয়টা এখন, এই আয়োজনটা এখন বার কাউন্সিল করছে না, যার কারণে ইতিমধ্যে আইনাঙ্গনে আমাদের যে বিজ্ঞ যে ফ্রেন্ড যারা আসছে, যারা আহ, আইন পেশাকে সত্যিকার অর্থেই যারা একটা আইডল পেশা হিসাবে বেছে নিয়েছে, তারপরে মানুষকে এই পেশার মাধ্যমে মানে উপকৃত করার মানে পরিকল্পনা হাতে নিয়েছে, কিন্তু তাদের এই প্রপার যে গাইডিং এর কারণে, প্রপার যে ট্রেনিং এর কারণে তারা আসলে এই জায়গায় অনেক সময় মানে ছিটকে পড়ে। হ্যাঁ, তার কারণ হচ্ছে সে বিভিন্ন জায়গায় আপনার প্রপার যেই আসলে আইন শিক্ষার যেই আপনার যে প্রাতিষ্ঠানিক যে শিক্ষাটা, এই শিক্ষার সাথে আদালতের যে প্র্যাকটিক্যাল যেই মানে ইয়েটা, মানে শিক্ষাটা, প্র্যাকটিক্যাল যেই কাজটা, এটা এটা মানে অনেক তফাৎ আছে, যার কারণে এখানে হুট করে কেউ আপনার ইউনিভার্সিটিতে কিংবা ল কলেজে খুব ভালো স্টুডেন্ট ছিল, খুব ভালো রেজাল্ট ছিল, মানে অর্থাৎ তার একাডেমিক নলেজ মানে খুবই ভালো, এমন অনেক আছে, কিন্তু আইনাঙ্গনে এসে সে যে আপনার আইনাঙ্গনের যে প্র্যাকটিক্যাল যে বিষয়গুলা, হ্যাঁ, এই বিষয়গুলা সে ভালো
জানে না কিংবা জানার পরিবেশ সে পায় নাই। এই যে না জানার কারণে সে এখানে বিভিন্নভাবে সে মানে হীনমন্যতায় ভোগে। তার কারণ হচ্ছে সে তার যে প্রার্থিত যে প্রতিকার যেটা সে ওইভাবে প্রপারলি পাচ্ছে না, পায়নি। ক্লায়েন্টকে সে ওইভাবে মানে রিলিফ দিতে পারেনি। যার কারণে সে হতাশ হয়েছে। ক্লায়েন্ট তার উপরে বিরক্ত হয়েছে। সে একসময় এই পেশা থেকে ছিটকে পড়তে বাধ্য হয়েছে। ঠিক আছে? তো এই যে এই সিচুয়েশনটা তৈরি হওয়া, এটা অনেক ঘটেছে। এটা নিয়ে অনেক আপনারা খোঁজ খবর নিলে আপনারা বুঝতে পারবেন। তো সেক্ষেত্রে আমি পার্সোনালি এই বিষয়টা অবজার্ভ করেছি। দীর্ঘদিন এটা অবজার্ভ করে আমি চিন্তা করেছি, না এই বিষয়ে আমরা যদি কোনো সহযোগিতার ওরকম কোনো পরিস্থিতি তৈরি করতে পারি, তাহলে এটা হয়তো আমাদের জুনিয়র ফ্রেন্ড যারা আছে আমাদের হয়তো তাদের কাজে লাগতে পারে। সেই চিন্তা থেকে আসলে এই কাজটা আনুষ্ঠানিকভাবে শুরু করেছি। তো এখানে আপনার হচ্ছে আমাদের আর্থিক বেনিফিশিয়ারি এখানে আসলে মূল কোনো উদ্দেশ্য না। আমরা চাচ্ছি এখানে আমরা আহ, নিজেও শিখবো, আশেপাশে আমাদের জুনিয়র ফ্রেন্ড যারা আছে তারাও শিখবে। ঠিক আছে? একটা ফ্রেন্ডলি সিচুয়েশনে, ফ্রেন্ডলি মানে পরিবেশে আমরা নিজেও শিখবো, তাদেরকেও শেখাবো কিভাবে আপনি এই পেশাটায় আপনি সফলতা অর্জন করবেন, কিভাবে আপনি আপনার লক্ষ্য অর্জন করবেন, আপনি কিভাবে একজন ভালো আইনজীবী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। সেই হিসাবে আসলে মানে আমাদের এই আয়োজনের যে উদ্দেশ্যটা, হ্যাঁ উদ্দেশ্যটা মূলত এই জায়গায়। তো সেক্ষেত্রে আমরা আনুষ্ঠানিকভাবে আহ, মানে ফাইনালি শুরু করেছি এটা। আশা করি আমরা এটা কন্টিনিউ করব। তো সেক্ষেত্রে সবার সহযোগিতা লাগবে, সবাই সহযোগিতা করবেন। যার যেভাবে মানে সম্ভব সহযোগিতার হাত বাড়িয়ে দিলে পরে আমরা কাজটা কন্টিনিউ করতে পারবো। ঠিক আছে? আর এটার গুরুত্ব, গুরুত্ব বলতো নতুন করে আর কিছু নাই। এটা শুরু থেকে এ পর্যন্ত যা বলেছি সবটাই গুরুত্বের আওতায় পড়ে। ঠিক আছে? আমাদের এই যে প্রশিক্ষণ, এই প্রশিক্ষণের গুরুত্ব আমি যদি আলাদা করে বলতে চাই, সেটা হচ্ছে আপনি এই প্রশিক্ষণ কন্টিনিউ একটু করেন, কন্টিনিউ করলে আপনি নিজেই গুরুত্বটা আপনি বুঝতে পারবেন যে আসলে এটার গুরুত্ব কি ছিল। ঠিক আছে? এটা এটা যেহেতু আমি ইতিমধ্যে বলেছি, এটা বার কাউন্সিল এটা আয়োজন করতো। হ্যাঁ, একটা ফি এর বিনিময়ে এটা আয়োজন করতো, ওখানে থাকা খাওয়ার ব্যবস্থা করে তারপরে হচ্ছে বার কাউন্সিলের আয়োজনটা করতো। তো এটা যে কোনো কারণে এটা বার কাউন্সিল বন্ধ করেছে। হ্যাঁ, তো এটা আহ, গুরুত্বটা আপনি নিজে আন্দাজ করতে পারতেছেন যে আসলে এটার কি পরিমাণ গুরুত্ব ছিল। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা ওই গ্যাপটা কিছুটা পূরণ করার চেষ্টা করেছি, চেষ্টা করব ইনশাল্লাহ। তো এ হচ্ছে আসলে আমাদের উদ্দেশ্য এবং আমাদের যে কর্মশালার যে গুরুত্ব, এটা সংক্ষেপে আমি এটা বললাম। হ্যাঁ, এবার আসেন আহ, আপনারা আহ, যারা ইতিমধ্যে মানে আমাদের যে থিওরিটিক্যাল যে পড়াশোনা আমরা যেটা করেছি, এখানে আমরা মোটামুটি পড়েছি যে আসলে এই আমাদের যে কোর্টের যে কাঠামোটা, এই কাঠামো বিষয়ে আমাদের মোটামুটি পড়াশোনা আছে। ঠিক আছে? সিপিসি মানে মানে সিপিসি এবং ফৌজদারি কার্যবিধি যেটাই বলেন না কেন, কোর্টের কাঠামোটা আমরা সবাই জানি। আমাদের নতুন আইন যেটা সংশোধন হয়েছে এখানে আপনার সহকারী জজকে আহ, সহকারী সিভিল জজ বলা হচ্ছে। হ্যাঁ, দেওয়ানি জজ বলা হচ্ছে। তারপরে মানে কোর্টের যে স্ট্রাকচারটা আমি সেটা বলছি, এটা আপনারা সবাই জানেন, জানার কথা। তারপর আমি বলে দিচ্ছি একটু। সহকারী সিভিল জজ, সিনিয়র সহকারী সিভিল জজ, তারপর হচ্ছে আপনার যুগ্ম জেলা জজ, তারপরে হচ্ছে আপনার জেলা জজ। এটা হচ্ছে সিভিল নেচারের যে মানে কোর্টের যে ইয়েটা। হ্যাঁ, আর এছাড়া আপনার এডিশনাল অতিরিক্ত জেলা জজ আছে, তারপরে বিভিন্ন ট্রাইব্যুনাল আছে। হ্যাঁ, এগুলো হচ্ছে আপনার মামলা ওখানে যখন আপিল হয়, আপিল হলে পরে ওখানে এই মামলাগুলা আহ, বদলি করে ওখানে শুনানি ব্যবস্থা করা হয়।
ঠিক আছে, কিন্তু ওগুলার মূল এখতিয়ার সম্পন্ন কোর্ট ওগুলা না। ঠিক আছে, মূল এখতিয়ার সম্পন্ন কোর্ট হচ্ছে সহকারী সিভিল জজ, সিনিয়র সহকারী সিভিল জজ, যুগ্ম জেলা জজ, জেলা জজ। ঠিক আছে, এগুলো হচ্ছে মূল এখতিয়ার সম্পন্ন আদালত। ঠিক আছে, তো এই সমস্ত আদালতে হচ্ছে আপনি মামলার ভ্যালুয়েশন ভ্যালুয়েশনের উপর ভিত্তি করে আপনি এই সমস্ত কোর্টে আপনি মামলা ফাইলিং করবেন। হুম, তো যদি আপনার ভ্যালুয়েশনটা যদি 15 লক্ষ টাকা পর্যন্ত হয়, হ্যাঁ, এটা হচ্ছে নতুন আইনে, সংশোধনী আইনে আগে এটা যাই ছিল, 15 লক্ষ টাকা পর্যন্ত আপনার হচ্ছে আপনার সহকারী সিভিল জজে আপনি মামলা ফাইলিং করতে পারবেন। তারপরে 15 লক্ষ টাকা থেকে 25 লক্ষ টাকা পর্যন্ত আপনি সিনিয়র সহকারী সিভিল জজ আপনি মামলা ফাইলিং করতে পারবেন। আর এর উপরে হলে আপনি যুগ্ম আহ, যুগ্ম হচ্ছে জেলা জজে আপনি মামলা ফাইলিং করতে হবে। ঠিক আছে, তো এই বিষয়টা এটা আশা করি মোটামুটি সবার ধারণা আছে, ধারণা থাকার কথা। হ্যাঁ, তারপর আমি একটু স্মরণ করিয়ে দিলাম আপনাদের আহ, এই বিষয়টা যেন মানে ভালো মতো আপনারা যেন বুঝতে পারেন বিষয়টা। হ্যাঁ, তো তারপর হচ্ছে আর্থিক জুরিসডিকশন তো আপনারা জানেন, তারপরে টেরিটোরিয়াল জুরিসডিকশনও আপনারা জানার কথা। টেরিটোরিয়াল জুরিসডিকশনে প্রত্যেক ডিস্ট্রিক্টেই টেরিটরি ভাগ করে দেওয়া আছে। এটা আপনি নির্দিষ্টভাবে আপনি কোনো ভাগ করার কোনো সুযোগ নেই। এখানে প্রত্যেক ডিস্ট্রিক্টেই আপনার টেরিটরি ভাগ করে দেওয়া আছে, কোন থানার জন্য কোন কোর্ট, হ্যাঁ, তারপরে কোন এলাকার জন্য কোন কোর্ট, এটা তো ভাগ করে দেওয়া আছে। সেক্ষেত্রে আপনি এই তথ্যটা আপনি ওখান থেকে জেনে নিতে হবে যে অমুক থানার জন্য কোন কোড নির্ধারিত করা আছে। ঠিক আছে, হ্যাঁ, তাহলে হচ্ছে পিকুনিয়ারি জুরিসডিকশন, টেরিটোরিয়াল জুরিসডিকশন, এই জুরিসডিকশনের উপর ভিত্তি করে হচ্ছে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন কোর্টে মামলাটা করবেন। তারপরে আপনি হচ্ছে সেটার উপর ভিত্তি করে আপনি মামলাটা ড্রাফট করতে হবে। ঠিক আছে, হ্যাঁ, এবার এবার হচ্ছে আহ আপনি তথ্যপত্র সব পেলেন, আপনার ক্লায়েন্ট আপনাকে সব তথ্যপত্র দিল, আপনি আহ, যেটা বলছিলাম ইতিমধ্যে খতিয়ানের গ্যাপ সৃষ্টি যেটা ছিল ওই গ্যাপটা পূরণ হয়েছে। তারপরে আপনার দলিলের যে গ্যাপ ছিল ওই দলিলের গ্যাপ গুলা পূর্ণ হয়েছে। আপনি সব পেয়ে আপনি মামলা ড্রাফট করলেন। মামলা ড্রাফট করার পরে আপনি হচ্ছে সিভিল মামলা ড্রাফটিং আমাদের সামনের সেশনে আছে, এগুলা ওখানে বিস্তারিত আলোচনা হবে। তারপর সিভিল মামলা আপনার ড্রাফটিং এর পরবর্তীতে আপনি ফাইনাল যে প্রিন্ট দেবেন, ফাইনাল প্রিন্ট দেওয়ার পরবর্তীতে সিভিল মামলার যে ফাইলিং করার জন্য আপনার যে প্রসিডিংসটা, ঠিক আছে, এই প্রসিডিংসটা আমাদের আলোচনায় আসবে। এরপর কিভাবে আপনি মানে ডকুমেন্ট কিভাবে আপনি সাজাবেন, ঠিক আছে, কিভাবে ডকুমেন্ট সাজাবেন এই বিষয়গুলা আপনার এগুলো জানবেন। যদিও কাজগুলা মুহুরিদের কাজ, মুহুরিরা কাজটা সাধারণত করে থাকে, কিন্তু আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, একজন ভালো আইনজীবী যিনি হবেন তার মুহুরির যা কাজ আছে টোটাল কাজ বিষয়ে তার অবগতি থাকতে হবে। ঠিক আছে, অর্থাৎ মুহুরি কি কি কাজ করে, তার দায়িত্বের মধ্যে কি কি কাজ পড়ে, হ্যাঁ, আপনি ওই কাজগুলোও কিন্তু আপনাকে জানতে হবে, আপনাকে শিখতে হবে। না হয় আপনি হচ্ছে আদালতে আপনি ভালো করতে পারবেন না, আপনি মুহুরির উপর ডিপেন্ড হয়ে থাকতে হবে টোটালি। ঠিক আছে, মুহুরির উপর ডিপেন্ড থাকা মানে আপনি আইন পেশায় আপনি ভালো করতে পারবেন না। তার কারণ আমাদের আছে খুব সীমিত সংখ্যক মুহুরি আছে হচ্ছে আপনার এই মানে সততার সহিত মানে কাজ করে। ঠিক আছে, অধিকাংশই আছে কিছুটা ধান্দাবাজ টাইপের। হ্যাঁ, বিভিন্ন ভাবে সে হচ্ছে আপনার এই ধান্দা করে বিভিন্ন ভাবে মানে আপনাকেও বোকা বানানোর চেষ্টা করবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনি মুহুরির টোটাল কাজটা বিষয়ে আপনি নিজে আগে শিখতে হবে। সেজন্য আপনি কোর্টে এসে আপনি হচ্ছে এই নিজে ঘুরবেন মুহুরি কি কি কাজ করে। আমি আমি হচ্ছে মুহুরির কাজ একদম টপ টু বটম পুরোটাই আমার জানা আছে, কি কি কাজ সে করে, কি কি কাজ সে করা তার দায়িত্বের মধ্যে পড়ে। যার কারণে হচ্ছে আপনি যদি কোনো কারণে আপনি মুহুরির উপর যদি ডিফেন্ডেড হয়ে যান, ঠিক আছে, মুহুরি কিন্তু আপনাকে নাচাবে। ঠিক আছে, এখানে এই খরচ হয়েছে, ওখানে এটা হয়েছে, ওখানে এটা দিতে হয়েছে, এই সেই ইত্যাদি হামতাম কাসিরাম করে সে আপনাকে খুব ভালোভাবে আপনার কাছ থেকে আর্থিকভাবে আপনাকে
ইয়ে করবে, হয়রানি করবে, ঠিক আছে? তাহলে কি করতে হবে আপনাকে হচ্ছে এই মানে তার প্রসিডিংসটা, মানে সে যদি আপনাকে যদি মিসগেট করতে চায় যে অমুক জায়গায় খরচ হয়েছে, আপনি ধরতে পারবেন যে এখানে তো এই খরচ হওয়ার কথা না, এটা তো প্রসিডিংসটা এই, ঠিক আছে? তখন আপনি যখন এই বিষয়টা আপনি অবগত হয়ে মানে জেনে গেলে আপনি তাকে নিজে শাসন করবেন, ঠিক আছে? আর আপনি না জানলে সে আপনাকে শাসন করবে। আমার কথাটা আশা করি বুঝাতে পেরেছি যে আপনি মুহুরীর টোটাল কাজটা যদি আপনার অবগতির মধ্যে থাকে যে কোন প্রসিডিংসটা কিভাবে হয়, কোন কাজটা কিভাবে করতে হয়, যেমন এই ফাইলিং এর বিষয়টা একটু আগে যেটা বললাম, তারপরে নকল উঠানোর বিষয়ে, ঠিক আছে? ফাইলিং বিশেষ করে মুহুরীদের যে কাজের মধ্যে যেগুলো একটু জটিল, ফাইলিং, নকল উঠানো, হ্যাঁ, এগুলো একটু তাদের একটু বিশেষ জটিলতা, এই বিষয়টা। তারপর হচ্ছে আপনার এছাড়া বিভিন্ন তদবির সংক্রান্তে তার যে কর্মসূচি যেটা আছে এই বিষয়গুলা, হ্যাঁ, তাহলে এই বিষয়গুলো আপনি জেনে নিতে হবে, নিজ দায়িত্বে এগুলো বুঝতে হবে, নিজ দায়িত্বে জেনে নিতে হবে। আর এই বিষয়ে আপনাদের যদি কারো কোনো জানার আগ্রহ থাকে আমরা এটা নিয়ে একবার আলোচনা করব, অসুবিধা নাই। হ্যাঁ, আর যেটা বলছিলাম যে আপনি যদি এই বিষয়গুলো জানেন তাহলে আপনি মুহুরীকে আপনি শাসন করবেন, আর যদি আপনি এগুলো না জানেন মুহুরীর উপরে টোটালি আপনি ছেড়ে দেন, মুহুরী আপনাকে শাসন করবে, পরিষ্কার কথা, ঠিক আছে? তাহলে এই জায়গায় আপনি আপনার সক্ষমতা আপনি এই জায়গায় আপনি প্রতিষ্ঠিত করতে হবে, ঠিক আছে? তো আপনি মামলা সব রেডি করলেন, রেডি করার পরবর্তীতে এবার আপনি শায়েস্তায় মামলা ফাইল করলেন। শায়েস্তা ফাইলিং করার পরবর্তীতে শায়েস্তাদারের কাজটা কি? শায়েস্তাদার কি কাজ করবে? শায়েস্তাদার কি আপনার মামলা কি অ্যাকসেপ্ট অথবা রিজেক্ট করতে পারবে? না, পারবে না। শায়েস্তাদারের এই সক্ষমতা নাই, এই ক্ষমতা নাই। শায়েস্তাদারের কাজ হচ্ছে আপনার মামলাটা স্ক্রুটিনাই করা যে আসলে আপনার এখানে এই হচ্ছে যেমন এখতিয়ারটা ঠিক আছে কিনা। ঠিক আছে? মেজর কিছু বিষয় সে দেখবে, যেমন আর্থিক এখতিয়ার অনুযায়ী আপনি তার কাছে মামলাটা নিয়ে গিয়েছেন কিনা। তারপরে এটা পিকুনিয়ারি জুরিসডিকশন, এটা সে দেখবে। তারপর টেরিটোরিয়াল জুরিসডিকশনটা সে দেখবে, টেরিটোরিয়াল জুরিসডিকশন অনুযায়ী তার এখানে আপনি মামলাটা সাবমিট করেছেন কিনা, ঠিক আছে? এছাড়া আপনার কোনো তথ্যের কোনো গ্যাপ যদি থাকে, তথ্যের গ্যাপের কারণে সে আপনার আর্জি কিন্তু ফেরত দিতে পারবে না, বরঞ্চ আপনার সাথে তার ভালো সম্পর্ক থাকলে সে হয়তো আপনাকে বলবে যে স্যার এটা আপনি এই কাগজটা আপনি সংগ্রহ করে দেন, ঠিক আছে? এটা ভালো হবে। তো এটা হচ্ছে আপনার পরামর্শ দিতে পারবে সে, কিন্তু সে আপনার আর্জির উপরে এই বিষয়ে কোনো হস্তক্ষেপ করতে পারবে না। সে সর্বোচ্চ যেটা করতে পারবে, আপনার এখানে যদি কোনো কাগজপত্র সংক্রান্ত যদি কোনো গ্যাপ থাকে, আপনি কাগজপত্র সংক্রান্ত গ্যাপের বিষয়ে আপনি একটা টাইম পিটিশন দিতে পারেন যে আমার এই কাগজটা গ্যাপ আছে, এটা আমার এখনো হাতে আসে নাই, আমি এটা একটা সময় চাচ্ছি, আমি কাগজটা আমি হাতে আসলে এটা জমা দিয়ে দেব। তো সেক্ষেত্রে সে হয়তো মামলাটা অ্যাডমিশন শুনানির জন্য রাখবে। অ্যাডমিশন শুনানিতে আপনি বিষয়টা আপনি আদালতকে খুলে বলবেন, ঠিক আছে? এছাড়া এরপরে শায়েস্তাদার এই বিষয়গুলো সন্তুষ্ট হওয়ার পরে সে মামলা কিন্তু রেজিস্ট্রিভুক্ত করতে বাধ্য, ঠিক আছে? আপনার মানে জুরিসডিকশন সংক্রান্তে যা আছে এই বিষয়গুলা যদি সে নিশ্চিত হতে পারে, তারপরে হচ্ছে আপনার প্রেয়ার পোর্শনও সে অনেক সময় দেখার চেষ্টা করে, কিন্তু এটা তার দেখার এখতিয়ারের মধ্যে পড়ে না। হ্যাঁ, প্রেয়ার প্রেয়ার সে কাগজ তারপর কাগজপত্র আপনার ফিরিস্তি যা দিয়েছেন, ফিরিস্তির সাথে আপনার ইয়ের সাথে মিল আছে কিনা, ফিরিস্তি দেখবে সে। আপনার ফিরিস্তির যে তালিকা যেটা আছে এই তালিকাটা সে দেখে, ফিরিস্তির তালিকা অনুযায়ী এটার ভিতরে ওই অনুযায়ী কাগজপত্র আছে কিনা। হ্যাঁ, এটাও সে দেখবে, এটাও সে দেখতে পারে। তার কারণ হচ্ছে আপনি ফিরিস্তিতে দিয়ে রাখলেন যে আমি অমুক অমুক দলিল, এত নং দলিল আমি বিজ্ঞ আদালতে জমা দাখিল করলাম, এটা আপনি ফিরিস্তির তালিকা দিলেন কিন্তু ভিতরে দিলেন না, তখন এই দায়বদ্ধতা কিন্তু ফেরেশতা শায়েস্তাদের উপর বর্তাবে। হ্যাঁ, তার কারণ হচ্ছে এটা কিন্তু আপনি পরবর্তীতে এই কাগজগুলো কিন্তু আপনি এগুলা ফেরত নেবেন। হ্যাঁ, আপনার মামলা যখন নিষ্পত্তি হবে আপনি কিন্তু এই কাগজগুলো ফেরত নেবেন। তখন আপনি পিটিশন দিলে আপনার এখানে যদি ফিরিস্তি অনুযায়ী যদি কাগজ না থাকে তখন এই কাগজ শায়েস্তাদের কোত্থেকে দেবে? তো সেক্ষেত্রে এই কাগজ এগুলা সে দেখবে, দেখে এগুলা নিয়ে সন্তুষ্ট হলে পরে সে মামলার নাম্বার দেবে সুট রেজিস্টারে। এটা যেই রেজিস্টারে যে রেজিস্টারে এই মামলা এন্ট্রি হয় এই রেজিস্টারকে সুট রেজিস্টার বলা হয়, ঠিক আছে? সুট রেজিস্টারে সে এটা এন্ট্রি দেবে, এন্ট্রি দিয়ে তার নিয়ম মাফিক মামলা নাম্বার পড়বে, দায়েরের তারিখ পড়বে, পক্ষদের নাম, বিপক্ষদের নাম, মামলা কিসের মামলা, হ্যাঁ, এরপরে পরবর্তী তারিখ, এই বিষয়গুলো সে ইনক্লুড করে এরপরে সে হচ্ছে সুট রেজিস্টার
মানে পূরণ করে এরপর আপনার মামলাতে যদি কোনো কাগজপত্র সংক্রান্ত কোনো গ্যাপ না থাকে, মামলা সে সরাসরি সে এই এসআরএডির জন্য রেখে দেবে। ঠিক আছে, এসআরএডি অর্থাৎ আপনার মামলা আনুষ্ঠানিকভাবে গৃহীত হলো। পরবর্তী ধাপ হচ্ছে আপনার নোটিশ জারি হয়ে আসা, এসআরএডি সার্ভিস রিটার্ন, আর এডি হচ্ছে অ্যাকনলেজমেন্ট ডিউ। ঠিক আছে, অর্থাৎ আপনি মামলা দায়েরের পরে তো হচ্ছে আপনার দুইটা মাধ্যমে আপনার নোটিশ জারি হয়। ঠিক আছে, একটা হচ্ছে ডাক মারফত, আর একটা হচ্ছে নেজারাত মারফত। তাহলে নেজারাত মারফত যেটা যায় সেটা হচ্ছে আপনার এই এসআর সার্ভিস রিটার্ন। ঠিক আছে, আর আপনি ডাক মারফত যেটা চাই সেটা হচ্ছে এডি অ্যাকনলেজমেন্ট ডি, অর্থাৎ এডি ফেরত আসবে। আর নেজারাতের মাধ্যমে যেটা যাবে সেটা হচ্ছে আপনার এসআর ফেরত আসবে। ঠিক আছে, তো এই হচ্ছে আসলে মামলাটা ফাইলিং পরবর্তী একদম মানে ফাইলিংটার পর মানে আপনি আদালতে শায়েস্তাদারের কাছে আপনি মামলাটা নিয়ে গেলে শায়েস্তাদারের যে করণীয়টা এটা আমরা সংক্ষেপে বললাম। তারপরে পরবর্তীতে শায়েস্তাদার কি করবে, তার যে দায়িত্বটা, তার দায়িত্বের সীমাটা কতটুকু, ঠিক আছে, এই বিষয়টা আমরা সংক্ষেপে আলোকপাত করলাম আর কি। ঠিক আছে, তারপরেও আলোচনা বিভিন্ন সময় আমাদের এগুলা প্রেক্ষাপটে আমাদের এই আলোচনাগুলো আবার চলে আসতে পারে। তো আশা করি আপনারা সবসময় মনোযোগী থাকলে মানে যখন যে আলোচনা আসবে সেটা আপনারা ধরতে পারবেন। ঠিক আছে, এখন আপনার মামলা ফাইলিং করার ক্ষেত্রে শায়েস্তাদারদের দুর্নীতির অনেক অভিযোগ আসে। ঠিক আছে, বিভিন্ন বারে বিভিন্ন শায়েস্তাদাররা ফাইলিং এর ক্ষেত্রে তাদের ফিক্সড একটা অ্যামাউন্ট তাদেরকে দিতেই হয়, তারা এরকম একটা অলিখিত একটা সংবিধান করে রেখেছে। তো সেক্ষেত্রে আসলে এক্ষেত্রে কিছুটা অসহায়ত্বের আহ, প্রকাশ পেয়ে যায়। তার কারণ হচ্ছে এটা, আপনি যদি তাদের সাথে ওইভাবে লেনদেনটা না করেন, সে আপনাকে ওইভাবে সহযোগিতা করবেন। আপনি যত ভালো লয়ারই হন, আপনি যত ভালো আইন জানেন, হ্যাঁ, সে হচ্ছে আপনাকে তথ্যগত সহযোগিতা করবে না। ঠিক আছে, মানে টেকনিক্যালি সে আপনাকে অ্যাভয়েড করার চেষ্টা করবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আসলে কিছু করার থাকে না, রাষ্ট্রীয়ভাবে এটা আমরা ব্রিটিশ আইন দ্বারা আমরা আসলে নিয়ন্ত্রিত বিধায় এটা সেই ব্রিটিশ আমল থেকে আসলে এই প্রথাটা চলে আসছে। ঠিক আছে, যার কারণে আমরা এই জায়গায় কিছুটা এই মানে জিম্মি বলা যায়। হ্যাঁ, তো কিছু করার থাকে না আর কি। তো সেক্ষেত্রে যেটা করা যায়, আপনার অনৈতিক কোনো লেনদেনের ক্ষেত্রে আপনি স্পেসিফিক ডকুমেন্ট সহ আপনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর আপনি হচ্ছে অভিযোগ করতে পারবেন। স্পেসিফিক ডকুমেন্ট আগে সংগ্রহ করবেন, স্পেসিফিক ডকুমেন্ট সংগ্রহ করার পরে আপনি অভিযোগ নিয়ে আপনি কথা বলবেন। এছাড়া স্পেসিফিক ডকুমেন্ট ছাড়া আপনি আসলে কথা বলে কোনো কায়দা করতে পারবেন না, বরং আপনি হয়রানির শিকার হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, তো এই হচ্ছে আসলে এই আমাদের যে ইরেগুলার যে লেনদেনের বিষয়টা, এটা শুধু সেরাস্তায় না, এটা আদালতের আমাদের একটা অনেক আগ থেকে একটা কথা প্রচলিত আছে যে আদালতের টেবিল, চেয়ার, ধূপা মানে ঘাস, তারাও নাকি টাকার জন্য হা করে থাকে। এটা আপনার যদিও কথাটা প্রতীকী, কিন্তু ওটার বাস্তবতা আছে। ঠিক আছে, এমন সিচুয়েশন আপনি পড়বেন তার দ্বারা আপনার কোনো কাজই হবে না। মানে যে কোন এক স্টাফ, তার দ্বারা আপনার কোনো কাজ হবে না, কিন্তু সে আপনার কাছ থেকে টাকা চেয়ে বসে থাকবে। ঠিক আছে, আপনাকে বিভিন্ন ভাবে আপনাকে বলবে যে স্যার এই 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 এমনি 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 কিছু কি করে স্যার কিছু টাকা দেন। হ্যাঁ, তো এই বিষয়গুলো আপনার সামনে চলে আসবে। তো সেক্ষেত্রেও ইরেগুলার লেনদেনের ক্ষেত্রে অবশ্যই আপনি যদি চান যে না আসলে আপনি এটার বিষয়ে প্রতিবাদ করা উচিত, হ্যাঁ, এগুলা নিয়ে কথা বলা উচিত, তাহলে হচ্ছে আপনি তথ্যপত্র সংগ্রহ করতে হবে। সংগ্রহ করে এরপর হচ্ছে আপনি এগুলা নিয়ে স্পেসিফিকলি আপনি অভিযোগ দিয়ে আপনি তাদের বিরুদ্ধে কথা বলার সুযোগ আছে। ঠিক আছে, তো এবার হচ্ছে আমাদের নতুন আইন সংশোধন হয়েছে। এই সংশোধনী আইনে আপনার হচ্ছে আর্জিতে আপনি হচ্ছে ড্রাফটিং এ আপনি বাদীর ফোন নাম্বার সংযুক্ত করার মানে নতুন করে বিধান হয়েছে, এনআইডি নাম্বার, ফোন নাম্বার, হ্যাঁ, তারপরে বিবাদীর ফোন নাম্বারও যুক্ত করার রেওয়াজ মানে হয়েছে। তো এগুলো এখনো আনুষ্ঠানিকভাবে কোর্টে এখনো এটা প্র্যাকটিস শুরু হয় নাই।
তো এটা ফোন নাম্বার সংযুক্ত করা এখন বাধ্যতামূলক, যদিও সংযুক্ত করার পরবর্তীতে এটার উদ্দেশ্যটা হচ্ছে মূলত আপনার সমন জারি করা, অর্থাৎ হোয়াটসঅ্যাপে আপনি সমন জারি করার বিষয়ে আইন হয়েছে। নাম্বারটা দিলে পরে ওই যে সমনটা, এই সমনটা ওই হোয়াটসঅ্যাপে আপনার হচ্ছে পাঠানোর বিষয়ে অথবা তাদের সাথে যোগাযোগ করার বিষয়ে ফোন নাম্বারটা যুক্ত করার কথা বলা হয়েছে। তো সেক্ষেত্রে ফোন নাম্বার যুক্ত করবেন, আপনারা ফোন নাম্বার যুক্ত করবেন। আর এক্ষেত্রে এখনো স্পেসিফিক নির্দেশনা আসে নাই যে হোয়াটসঅ্যাপে মানে ডিজিটাল মাধ্যমে সমন জারি করার বিষয়ে এখনো স্পেসিফিক নির্দেশনা আমরা দেখিনি। ঠিক আছে, কিন্তু এগুলা হয়তো খুব শীঘ্রই এগুলা নিয়ে দিক নির্দেশনা আসবে। তো আপনারা হচ্ছে এটা ওইভাবে আপনারা করে রাখবেন। ঠিক আছে। তাহলে স্যার একটা কথা বলবো স্যার। জি, কি বলবেন বলেছিলেন, সবার শেষে বলবেন। স্যার সবার শেষে সবার শে- সবার সবার শেষে শেষে বলা আছে। আচ্ছা, কি বলতে চান, বলেন বলেন। না স্যার, ওই আপনারা যেগুলি পড়াবেন স্যার, এগুলি স্যার আমাদের স্যার একটু গাইডের মতো বা কোনো একটা বই হাতে থাকলে স্যার, আপনি যেগুলি পড়তেছেন এগুলি স্যার আমরা স্যার এখানে ওই মিলে করতাম আর কি। গাইডে বইয়ে এই বিষয়ে গাইড বই আপনার ডিপেন্ড করবেন না আপনার। এমনিতে আমরা যা বলছি এগুলো একটু মনোযোগ দেন। কথা বুঝতে আচ্ছা পেরেছেন? আচ্ছা, এগুলার কোনো বই হয় না, এগুলার বই নাই। আপনাদের প্র্যাকটিক্যাল কোনো বিষয়ে, আপনাদের কোনো এই ধরনের প্র্যাকটিক্যাল কোনো গাইড বিষয়ে বই টই বা না, 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 এগুলার আপনি ওরকম কোনো বই পাবেন না। আমরা যে আলোচ্য বিষয় সীমিত কিছু বিষয় পাবেন, যেমন এই যে স্লাইডটা যেটা আছে, ঠিক আছে, এই স্লাইড যেটা আছে অধস্তন দেওয়ানি আদালতের বর্তমান কাঠামো, এটা আপনি বইয়ে পাবেন। আর এটা আপনি নিজেও জানেন, ঠিক আছে, যে কোর্টের যে স্ট্রাকচারটা, এটা এটা মোটামুটি সবাই জানার কথা। তো এটা বইয়ে পাবেন। আর আমি এতক্ষণ যে আলোচনা করেছি এখানে আপনি 80% বইয়ে পাবেন না। কথা বুঝতে পেরেছেন? 80% আপনি কোনো বইয়ে এই বিষয়ে কোনো আলোচনা পাবেন না। সুতরাং আপনার আলোচনাটা মনোযোগ দিয়ে শোনাটাই হচ্ছে আপনার মানে আপনার জন্য ভালো। কথা বুঝতে পেরেছেন? আপনাকে এখানে প্র্যাকটিক্যাল গান দেয়া হচ্ছে, প্র্যাকটিক্যালি কি হয়, প্র্যাকটিক্যাল বিষয়ে এখানে আলোচনা করা হচ্ছে। ঠিক আছে, তো প্র্যাকটিক্যাল বিষয় তো আসলে বইয়ে থাকে না, বইয়ে থাকবে না। কথা বোঝা গেছে? যেটা তারপরে কোনো প্রশ্ন থাকলে শেষে করবেন। এই যে আমাদের এই যে স্লাইডটা দেখতে পাচ্ছেন তো সবাই, না? এটা কিন্তু বইয়ে পাবেন। ঠিক আছে, এখানে যে নতুন নামকরণের নতুন নামকরণটা স্তর কিন্তু আগেরটাই ঠিক আছে। হ্যাঁ, নতুন নামকরণ যেটা করেছে জেলা জজ আদালত, অতিরিক্ত জেলা জজ আদালত, এগুলা অতিরিক্ত জেলা জজ আদালত তো আপনার এটা অরিজিনাল কোনো এখতিয়ার নাই। যুগ্ম জেলা জজ আদালত, সিনিয়র দেওয়ানি জজ আদালত, হ্যাঁ, এটা সাবেক সিনিয়র সহকারী জজ ছিল। তার দেওয়ানি জজ আদালত, এটা সাবেক সহকারী জজ ছিল। ঠিক আছে, তো এগুলা সংশোধন হয়ে নামটা এইভাবে আসছে। এটা আমারই ওরকম কোনো মেজর কোনো ইস্যু না। এখানে হচ্ছে আপনার জাস্ট আগে যেটা ইয়ে ছিল আপনার সহকারী ছিল, এখন সেই জায়গা সিভিল লাগিয়ে দিলে হয়ে যাচ্ছে। ঠিক আছে, সিভিল জজ আদালত। ঠিক আছে, দেওয়ানি জজ, দেওয়ানি বলেন বা সিভিল বলেন, যাই বলেন, দেওয়ানি জজ আদালত অথবা সিভিল জজ আদালত। হ্যাঁ, তারপর মানে অ্যাড্রেসিংটা এখন এইভাবে করতে হবে আর কি। আগে যেটা সহকারী জজ বলা হতো এখন সিভিল জজ বলা হবে। আগে যেটা সিনিয়র সহকারী জজ বলা হতো এখন সেটা সিনিয়র আপনার সিভিল জজ বলা হবে। হ্যাঁ, এতটুকু আর কি, আর বাকি সব ঠিক আছে। হ্যাঁ, তো সুতরাং আমরা ড্রেসিং করার ক্ষেত্রে মানে মামলা ফাইলিং করা, মানে আর্জি লেখা কিংবা পিটিশন লেখা, ওই সমস্ত ক্ষেত্রে আমরা ড্রেসিংটা আমরা এইভাবে করতে হবে। কথা কথা আমার কি বোঝা যাচ্ছে? যদি কথা না বুঝেন কিংবা কোনো ইয়ে হলে আমাকে বলবেন, কথা না বুঝলে। আর্থিক এখতিয়ারটা আমি একটু আগে বলেছি, এটা আহ, একটু আগে আলোচনা চলে আসছে। তারপরও রিপিট করছি, যেটা দেওয়ানি জজ এখানে 1 টাকা থেকে 15 লক্ষ টাকা পর্যন্ত আপনি
এটা পিকিউনারি জুরিসডিকশন বলা হচ্ছে, ঠিক আছে। তো এখানে আচ্ছা হচ্ছে আপনার যেটা আপনার দেওয়ানি জজ আদালত, এখানে 1 টাকা থেকে 15 লক্ষ টাকা, সিনিয়র দেওয়ানি জজ যেটা 15 লক্ষ 1 টাকা থেকে 25 লক্ষ টাকা, যুগ্ম জেলা জজ আদালতে 25 লক্ষ 1 টাকা থেকে অসীম, যে যাই হোক 5,000 কোটি টাকা হলেও যুগ্ম জেলা জজ আদালতে আহ, হচ্ছে আপনার মামলা করা যাবে, ঠিক আছে। আর মানে মামলার মূল্যমান যদি 5 কোটি টাকার উপরে হয়, সেটা আপিলটা হবে জেলা জজে, আর 5 কোটি টাকার উপরে হলে কিন্তু আপিলটা হাইকোর্ট চলে যাবে। হ্যাঁ, সংক্ষেপে এই বিষয়গুলো আপনারা জাস্ট ইয়ে করে রাখেন। আর হচ্ছে এটা এছাড়া আর প্র্যাকটিক্যাল এখানে আর কোনো বিষয় নাই, এগুলো আপনারা বইয়ে পাবেন। এই বিষয়গুলাও আলোচনায় আসছে। আমি আসলে আহ, একটু আগে মানে যে আলোচনাগুলো করেছিলাম, এই আলোচনাগুলো ওখানে চলে আসছিল। তো এখানে যেটা বলছে, আহ, এখানেও আদালতের স্তর বিন্যাস এবং ক্ষমতার বিষয়ে বলা হয়েছে, ঠিক আছে। তো আদালতের স্তর বিন্যাসের মধ্যে যেটা দায়রা জজ আদালত, অতিরিক্ত দায়রা জজ আদালত, যুগ্ম দায়রা জজ আদালত, আর ম্যাজিস্ট্রেসিতে আছে হচ্ছে আপনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, যেটা হচ্ছে আপনার ইয়ের বাহিরে, মানে ইয়ের বাহিরে, এই সিটি কর্পোরেশন কিংবা মেট্রোপলিটন এলাকার বাইরে, যেটা এটাকে সিটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বলা হয়। আর যেটা মেট্রোপলিটন এলাকা সেটা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আদালত বলা হয়। তো ওখানে তো আপনার প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণীর বিচারক, আহ বিচারক ম্যাজিস্ট্রেট ওখানে আছে। আর ট্রাইব্যুনালের মধ্যে আপনার হচ্ছে নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নতুন করে আপনার শিশু ধর্ষণ ট্রাইব্যুনাল হয়েছে, যেটাতে আপনার শুধু শিশু ধর্ষণ সংক্রান্ত যে মামলাগুলো আছে এগুলাতে শিশু ধর্ষণ আলাদা ট্রাইব্যুনাল করেছে। তারপর সাইবার ট্রাইব্যুনাল, এগুলা সাইবার ট্রাইব্যুনালটা এটা বিভাগীয় ভাবে আছে, প্রত্যেকটা বিভাগীয় শহরে, বিভাগীয় যে আপনার ইয়েতে আদালতে, যেমন কুমিল্লার জন্য চিটাগং, তারপরে ঢাকা ডিভিশনের জন্য ঢাকা, এইভাবে বিভাগীয় ইয়েতে আপনার সাইবার ট্রাইব্যুনাল আছে। এটা প্রত্যেক ডিস্ট্রিক্টই এই ট্রাইব্যুনাল নাই। তার অর্থঋণ আদালতে মূলত আপনার ব্যাংকিং মামলাগুলো হয়, ব্যাংকিং যে আপনার বিভিন্ন অর্থঋণ, বিভিন্ন ব্যাংকিং, তারপর বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান যেগুলো আছে লোন দেয়, লোন রিকভারি হয় না, এই লোন রিকভারির জন্য হচ্ছে আপনার অর্থঋণ মামলাগুলা হয়ে থাকে, ঠিক আছে। এছাড়া আরো অনেক ট্রাইব্যুনাল আছে, বিশেষ ট্রাইব্যুনাল আছে, স্পেশাল স্পেশাল ট্রাইব্যুনাল তো বললামই। তারপর হচ্ছে আপনার এই মানব পাচার রোধ ট্রাইব্যুনাল আছে। হ্যাঁ, আরো অনেক ট্রাইব্যুনালে আছে। হ্যাঁ, তো এই বিষয়গুলা আপনারা কোর্টে যাওয়া আসা করতে করতে এটা আরো পাকাপোক্ত হবেন। হ্যাঁ, প্রাথমিকভাবে এই ধারণাগুলা আপনার হচ্ছে মাথায় রাখেন। আর নতুন আইনের সংশোধন হয়েছে আপনার, আগে কিন্তু আপনার সিভিল মামলা আপনার ইয়ের ক্ষেত্রে, ফাইলিং এর ক্ষেত্রে আপনার কোনো ইয়ে লাগতো না। আগে শুধু সত্যপাঠ দিলেই হতো, ঠিক আছে, শুধু সত্যপাঠ দিলেই হতো। আর এখন কিন্তু সত্যপাঠ দিলে হচ্ছে না, এখন আপনার ইয়ে দিতে হচ্ছে, আপনার এখন হলফনামা দিতে হচ্ছে, ঠিক আছে। হলফনামা দিয়ে আপনাকে মামলা ইয়ে করতে হচ্ছে, পাশাপাশি জবাবের ক্ষেত্রে এবং আপনার ইয়ে ইনজাংশনের আপত্তির ক্ষেত্রেও কিন্তু হলফনামা দিতে হচ্ছে, ঠিক আছে। তো এটা এটা আপনারা আহ, নতুন সংশোধন হয়েছে যেহেতু এটা করতে হবে, এটার বিষয়ে আপনারা সতর্ক থাকবেন। মামলা ফাইলিং এর ক্ষেত্রে এই বিষয়টা অবশ্যই করতে হবে। আর এক্ষেত্রে আমি একটু আগে যেটা বলছিলাম যে কোর্ট ফি ঠিক আছে কিনা। হ্যাঁ, আপনার এই মামলা ফাইলিং এর ক্ষেত্রে আপনার আর্থিক জুরিসডিকশন, টেরিটোরিয়াল জুরিসডিকশন এবং কোর্ট ফি ঠিক আছে কিনা। ও একটু আগে কোর্ট ফির বিষয়টা আমি বলতে ভুলে গিয়েছিলাম, কোর্ট ফিটাও সে জাস্টিফাই করবে, ঠিক আছে। কোর্ট ফিটাও সে জাস্টিফাই করবে আপনার মামলার মূল্যমান অনুযায়ী আপনি যথাযথ কোর্ট ফি দিয়েছেন কিনা, ঠিক আছে। আপনার যদি অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি হয়, অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি আপনি হিসাব করে যথাযথভাবে দিয়েছেন কিনা। আর যদি ফিক্সড কোর্ট ফি হয়, ফিক্সড কোর্ট ফিটা আপনি যথাযথভাবে আপনি দাখিল করেছেন কিনা, এই বিষয়টাও আপনার শায়স্তাদার, এটাও কিন্তু সে জাস্টিফাই করবে। এখানেও যদি আপনার কোর্ট ফি সংক্রান্ত যদি আপনার কোনো শর্টেজ থাকে, যদি কোনো গ্যাপ থাকে, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে বলবে যে আপনার এই কোর্ট ফি এটা হয় নাই, কিংবা কোর্ট ফি এটা বেশি কম হয়েছে,
ঠিক আছে, বেশি হলে সমস্যা নাই, কম হলে সমস্যা আছে। কম হলে আপনার মামলা কিন্তু খারিজ হবে। কোর্ট ফির হচ্ছে আপনার এই শর্টেজের কারণে আদালত আপনাকে একটা যৌক্তিক সময় দেবে যে আপনার কোর্ট ফি কম আছে, আপনি এত টাকা কোর্ট ফি আপনি পরিশোধ করেন। আপনি যদি কোর্ট ফি ঠিক মতো পরিশোধ না করেন, মামলা কিন্তু খারিজ করে দেওয়ার আদালতের এখতিয়ার আছে। তবে প্রাথমিকভাবে আপনার মামলা খারিজ করে দেওয়ার এখতিয়ার নাই। প্রাথমিকভাবে আপনি যদি কোর্ট ফি যদি আপনার যদি শর্টেজ হয়, আপনাকে আদালত বলবে যে আপনাকে কোর্ট ফি আপনার যথাযথভাবে কোর্ট ফি দেওয়ার জন্য আদালত আপনাকে সময় দেবে। সেক্ষেত্রে আপনি নির্ধারিত সময়ের ভিতরে হচ্ছে আপনি কোর্ট ফিটা আপনি পরিশোধ করে দেবেন, তাহলে আপনার মামলাটা আর সমস্যা হবে না। তো সব বিষয় শায়েস্তাদার যখন সব বিষয় ওকে পাবে যে পিকুইনারি জুরিসডিকশন, টেরিটোরিয়াল জুরিসডিকশন, তারপর কোর্ট ফি যথাযথ কোর্ট ফি আছে কিনা, তারপর আপনার আরজি আপনার ফিরিস্তির সাথে সংযুক্ত কাগজপত্রের সাথে সব সমন্বয়টা ঠিক আছে কিনা, এই সমস্ত বিষয় সন্তুষ্ট হওয়ার পরে, হ্যাঁ, শায়েস্তাদার এরপরে কিন্তু সে মামলা রেজিস্ট্রিভুক্ত করতে বাধ্য। এর বাহিরে কোনো বিষয়ে সে ওইভাবে হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই। ঠিক আছে, তার তার ইয়ের মধ্যে এতটুকুই আছে, তার এখতিয়ারের মধ্যে এতটুকু কাজই আছে। এখন ওই যে আপনার ইয়েতে আপনার আরজিতে যে ফোন নাম্বার দেওয়ার বিষয়ে বলা আছে, এটার মূল উদ্দেশ্য হচ্ছে এসএমএস এর মাধ্যমে আপনার সমন জারি করা, ফোন কলের মাধ্যমে তথ্য পক্ষদের সাথে যোগাযোগ, প্রয়োজনীয় যোগাযোগ স্থাপন করা, তারপর হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার হচ্ছে আপনার এই ইয়ে করা, এই কি বলে এটাকে, আপনার যে সমন যেটা নোটিশ সার্ভ করা। ঠিক আছে, এই তিন মাধ্যমে হচ্ছে নতুন আইনে আপনাকে হচ্ছে এই সুবিধা নেওয়ার বিষয়ে বলা আছে। মামলা যেটা স্পিডি ট্রায়াল ট্রায়াল মানে দ্রুত যেন মামলা নিষ্পত্তি করা যায়, এই জন্যই আসলে বিষয়গুলো ইনক্লুড করা হয়েছে। তো এই বিষয়গুলা খুব দ্রুত যদি মানে বাস্তবায়ন করা যায়, তাহলে মানুষ খুবই উপকৃত হবে। ঠিক আছে। এই বিষয়টা, এটা হচ্ছে আপনার সাক্ষ্য আইনের বিষয়। এই বিষয়ে আমরা আলোকপাত করব। এটা একটু অ্যাডভান্স লেভেলের আলোচনা। এটা নিয়ে আমাদের আলোচনা থাকবে ভবিষ্যতে। একটু আমরা আরো প্রাথমিক কিছু বিষয় আমরা অবগত হওয়ার পরে এই বিষয়গুলো আমরা আলোচনা নিয়ে আসব। ঠিক আছে, তবে এতটুকু পর্যন্ত তথ্য জেনে নেন যে সাক্ষ্য আইনের ধারা 65 এ এবং বি ধারায় আপনার যেই ডিজিটাল এভিডেন্স যেটা, এটা মানে এটার একটা আইনগত বৈধতা পেয়েছে আর কি। ঠিক আছে, আগে তো হচ্ছে আপনার এই ভিডিও, অডিও, কোনো ঘটনা সংক্রান্ত অডিও, ভিডিও, সিসি ফুটেজ, হ্যাঁ, তারপরে হচ্ছে কোনো স্থির চিত্র, এই বিষয়গুলা আর আগে সাক্ষ্যগত মর্যাদা ছিল না। এখন এই আইন সংশোধন করে সাক্ষ্য আইন এটা সংশোধন করে 2022 সালে বলেছে এগুলা সাক্ষ্যগত মূল্য আছে, এগুলাকে সাক্ষ্য হিসেবে গ্রহণ করতে হবে। ঠিক আছে, তো এই বিষয়টা আপনারা এতটুকু জেনে নেন, কিন্তু প্রায়োগিক ক্ষেত্রেও আপনারা এই বিষয়টা বিষয়ে আরো হচ্ছে আম, আরো বিশদ আলোচনা আছে। তার কারণ হচ্ছে এখন তো আপনার ইয়ে যুগ, এআই এর যুগ। এআই এর মাধ্যমে আপনার হচ্ছে বহু ভিডিও ধারণ করা, মানে স্টিল পিকচার ধারণ করা, এই বিষয়গুলা আপনি কোর্টে কোনটা আপনার হচ্ছে অ্যাকসেপ্টেবল, কোনটা অ্যাকসেপ্টেবল নয়, হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে আলোকপাত করার সুযোগ আছে। ঠিক আছে, তো এগুলো নিয়ে আমরা আসলে ধারাবাহিক আলোচনা করব। ঠিক আছে, এটা প্রাথমিক এতটুকু তথ্য আপনারা জাস্ট জেনে নেন। আর তারপরে আপনার আদালতে দাখিলকৃত কোনো বিষয় যদি আপনার সন্দেহ সৃষ্টি হয়, এটা জেনুইননেস নিয়ে যদি আপনি যদি সন্দিহান হন, সেক্ষেত্রে এটা কিন্তু এক্সপার্ট কর্তৃক এটা কিন্তু পরীক্ষা নিরীক্ষা করার কিন্তু সুযোগ আছে। ঠিক আছে,
তো এটা এক্সপার্ট কর্তৃক পরীক্ষা নিরীক্ষা করার বিষয়ে যেটা করতে হবে, আপনি যে বিষয়ে আপনি মনে করেন আপনার হস্তলেখা বিশারদ কর্তৃক আপনার কোনো বিষয়ে আপনার জাস্টিফাই করা প্রয়োজন, অর্থাৎ ধরেন আপনার বিরুদ্ধে একটা স্ট্যাম্পে আপনার জাল স্বাক্ষর করে স্ট্যাম্প এনে আপনার বিরুদ্ধে কোর্টে মামলা করেছে কিংবা আপনার ক্লায়েন্টের বিরুদ্ধে মামলা করেছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি আপনি নিশ্চিত যে আপনি স্ট্যাম্পে এই স্বাক্ষরটা আপনি করেন নাই, ঠিক আছে, তখন আপনি এই স্বাক্ষরটাকে আপনি চ্যালেঞ্জ করতে পারেন। হ্যাঁ, এটা আদালতে পিটিশন দিতে হবে যে আমার এই আহ, যে বিজ্ঞ আদালতে মানে দাখিলকৃত এই স্ট্যাম্প, এই স্ট্যাম্পের স্বাক্ষরটা এটা আমার না, ঠিক আছে। তো আমি এটা মানে হস্তলেখা বিশারদ কর্তৃক আমি এটা মানে আহ, মানে পরীক্ষা নিরীক্ষা আহ, করাতে চাই। সেক্ষেত্রে আপনি পিটিশন দিলে পরে কোর্ট আপনার পিটিশন মঞ্জুর করবে, আর আপনাকে একটা ফিক্সড একটা খরচ আছে এটার বিষয়ে, একটা খরচ জমা দেওয়ার বিষয়ে বলবে যে এত টাকা জমা দেন। জমা দিলে পরে এটার আহ, আহ, এটার জন্য আপনার হস্তলেখা বিশারদ যেই প্রতিষ্ঠান আছে সরকারি ওখানে পাঠাবে। ওখানে তারা এটা পরীক্ষা নিরীক্ষা করে এটার হচ্ছে আপনার একটা রিপোর্ট একটা আদালতে পাঠাবে, ঠিক আছে। তো এটারও ফর্মালিটিজ আছে। এটার জন্য আপনাকে প্রথমে যেটা করতে হয়, আদালত আপনাকে প্রথমে যে আপনার তর্কিত যে স্ট্যাম্প আছে এই স্ট্যাম্পটা আপনার আদালত এটাকে আহ, আহ, এটার উপর ভিত্তি করেই আসলে ইয়েটা হয়, স্বাক্ষরটা আপনার জাস্টিফাই হয়। তো সেক্ষেত্রে আদালত আপনাকে নির্দেশনা দিতে পারে এই স্ট্যাম্পটা যখন হয়েছে ওই সময়কালীন সমসাময়িক আপনার কোনো দলিলে কোনো স্বাক্ষর আছে কিনা এটা আদালতে সাবমিট করার কথা বলে। তাহলে আপনার তো কোর্টে আপনার অটোমেটিক একটা ওকালতনামা আছে, ওখানে একটা স্বাক্ষর আপনি করেছেন প্রথমেই, ওকালতনামাটা আপনার ওই স্বাক্ষরটা জাস্টিফাই করার জন্য এটাও আপনার ইয়ে করতে পারে। আর পাশাপাশি আপনাকে 20টা কার্টিজে আপনাকে বলবে স্বাক্ষর করেন, প্রত্যেকটা কার্টিজে 5টা করে স্বাক্ষর করতে বলবে। 5টা করে স্বাক্ষর আপনি 5 20 100টা স্বাক্ষর করতে হবে। তো 20টা কার্টিজ এরপরে এই বিষয়গুলা আপনার তর্কিত যে স্ট্যাম্পটা, কার্টিজ গুলা, তারপর আপনার সাবমিটকৃত দলিল, তারপর আপনার যে ওকালতনামা, এই সবগুলা বিষয় একসাথ করে সবগুলো ডকুমেন্ট একসাথ করে তারপরে সে এটা হস্তলেখা বিশারদের কাছে পাঠাবে। পাঠানোর পরে হস্তলেখা বিশারদ আপনার এই তর্কিত স্বাক্ষরের সাথে আপনার স্বাক্ষরগুলা মিল করবে, মিল করে মানে জাস্টিফাই করবে। হ্যাঁ, করে তারপরে সে একটা প্রতিবেদন দেবে যে আপনার এই স্বাক্ষর ওই স্বাক্ষরটা আপনার কিনা, এই বিষয়ে সে একটা প্রতিবেদন দেবে, ঠিক আছে। এটা হস্তলেখা বিশারদের বিষয়ে বিশদ আলোচনার সুযোগ আছে, এগুলা নিয়ে অ্যাডভান্স লেভেল আমরা কথাবার্তা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, এবার আসেন একটা গুরুত্বপূর্ণ বিষয়, জাবেদা নকলের বিষয়ে। জাবেদা নকল এটা হচ্ছে এটা মুহুরিদের কাজ, আমি একটু আগে যেটা বলছিলাম এটা মুহুরিরা সাধারণত করে থাকে। তো এই বিষয়ে আপনার জানা উচিত, আপনি জানতে হবে, না হয় এখানে আপনাকে মুহুরি আপনাকে মানে বিক্রি করে দেবে। সেটা যেটা যেটা করতে হবে আপনাকে, যে আপনি যেটা চাচ্ছেন কোর্ট থেকে হয়তো মামলার রায় হয়েছে অথবা আপনি কোনো একটা স্পেসিফিক কোনো একটা আদেশ চাচ্ছেন, ঠিক আছে, এই আদেশের আপনার সার্টিফিকেট কপি লাগবে। সেক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনার প্রত্যেকটা ডিস্ট্রিক্টের আপনার হয়তো বারের অধীনে অথবা ভেন্ডরের কাছে আপনার নকলের দরখাস্ত পাওয়া যায়, ঠিক আছে। নকলের দরখাস্তে আপনি যথাযথভাবে আপনি কলামগুলো পূরণ করবেন। হ্যাঁ, কোর্টের নাম, এখানে সবার উপরে কোর্টের নাম দিতে হয়, মামলা নাম্বার দিতে হয়, পক্ষদের নাম দিতে হয়, তারপর হচ্ছে আপনি কি প্রয়োজনে মানে কোন পক্ষে আপনি ইয়ে চাচ্ছেন, সহিমুল নকল চাচ্ছেন, তারপরে কি প্রয়োজনে চাচ্ছেন, এগুলা কলাম আকারে আছে, ঠিক আছে। তারপরে নিষ্পত্তি, মামলা কি চলমান আছে নাকি নিষ্পত্তি আছে, এটারও একটা কলাম আছে। যদি চলমান থাকে তাহলে চলমান লিখে দেবেন, আর যদি নিষ্পত্তি হয়ে থাকে তাহলে নিষ্পত্তির তারিখ দিতে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে এই এই কয়েকটা স্বাক্ষর দিতে হবে, আইনজীবীর কয়েকটা স্বাক্ষর দেওয়ার পরে অপর পৃষ্ঠায় আবারও স্বাক্ষর দিতে হবে, দুইটা দুইটা স্বাক্ষর দিতে হবে, দুইটা সিল দিতে হবে, সিল টিল দিয়ে তারপর হচ্ছে আপনি সবার প্রথম এই নকলটা হচ্ছে আপনি সংশ্লিষ্ট নকলখানার একটা বক্স আছে, ঠিক আছে, বক্সে রাখবেন, ঠিক আছে। বক্সে ফেলে দিলে পরে আবার এটা আপনি যদি আর্লি মানে চান, দ্রুত যদি আপনি নকল চান, সেক্ষেত্রে ওখানে এই বক্সের দায়িত্বে একটা লোক থাকে, তাকে হয়তো হালকা 10 20 টাকা দিলে কিংবা 20 30 টাকা দিলে সে হচ্ছে এটা তাৎক্ষণিক এটা পাস করে, তারপর হচ্ছে এটা আপনাকে আপনার হাতে হাতে চাইলে আপনি হাতে হাতে নিয়ে নিতে পারবেন। এই যে নকলের একটা অংশ সে কেটে রেখে দেবে, একটা অংশ কেটে রেখে দিয়ে আরেকটা অংশ আপনার হাতে দেবে। ওই অংশটা নিয়ে আপনি সংশ্লিষ্ট আদালতে গিয়ে আপনি
আপনার শেয়ারস্তাদের কাছে আপনি হচ্ছে আপনি দরখাস্তটা আপনি দেবেন যে আমার এই নকল লাগবে। শেয়ারস্তাদার আপনার হচ্ছে এই কি কি কাগজ লাগবে আপনি কিন্তু এই নকলে কিন্তু উল্লেখ করে দেবেন। ওখানে কিন্তু একটা কলাম আছে কি কি কাগজ লাগবে। ঠিক আছে? এরপর আপনার ওখান থেকে আপনি কি কি কাগজ চাচ্ছেন আপনার রিকোজিশন অনুযায়ী সে হচ্ছে নথি থেকে এই কাগজগুলা নকলখানায় পাঠাবে। ঠিক আছে? নকলখানায় পাঠানোর পরে আপনি নকলখানায় একজন নকল নবিশের সাথে যিনি নকল কম্পেয়ার করে, যে নকলের দায়িত্বে থাকে, নকল যে লেখে, তার সাথে একজনের সাথে আপনি একটা একটা ভালো সম্পর্ক সবসময় রাখবেন। তাকে হচ্ছে আপনি দায়িত্ব দেবেন যে আমার এই নকলের দরখাস্ত আসছে, আপনি নকলটা একটু রেডি করে দেন। এটা আর্লি, যে আপনি যদি দ্রুত নকল লাগে তাহলে আপনি এটা করবেন। এছাড়া আপনি যদি ওর কাছে দায়িত্ব দেওয়ার পরে সে আপনার নকলটা রেডি করে দেবে, সেক্ষেত্রে আপনার হচ্ছে খরচটা আপনার হচ্ছে এটা ফোলিও অনুযায়ী। ঠিক আছে? ফোলিও অনুযায়ী এটা আপনি তাকে খরচটা দিয়ে দিতে হবে। মানে আইনগতভাবে খরচ যেটা সে প্রাপ্য সেটা হচ্ছে বাংলা প্রতি শব্দ ৩ শব্দের জন্য, হ্যাঁ, ১৬ থেকে ২৪ টাকা। ঠিক আছে? এরপরে হচ্ছে আপনার কোর্ট ফি এর যে ইয়েটা কার্টিজ যেটা আছে ওটার আলাদা খরচ আছে। সব মিলাই ৩৬ টাকা আসে ৩০০ শব্দের। ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনি ৩৩৬ টাকা দিয়ে আপনি আসলে নকল পাবেন না। আপনি তার সাথে আলোচনা সাপেক্ষে প্রতি কার্টিজ অনুযায়ী আমাদের এখানে আমরা ৪০ টাকা করে আমরা তারা নিয়ে থাকে। হ্যাঁ, তো আপনি আলোচনা সাপেক্ষে যা দিয়ে পারেন তাকে। ঠিক আছে? আমি যে প্রসেসটা বলছি এই প্রসেসে নকল যদি আপনার ফলিও কম হয়, একটা কিংবা ১ পাতা কিংবা ২ পাতা হয়, এটা কিন্তু একদিনেই নকল নেওয়া সম্ভব। ঠিক আছে? একদিনেই নকল নেওয়া সম্ভব। আর আপনি যদি মনে করেন যে না, এই প্রসেসে আপনি এত দ্রুত আপনার দরকার নাই, আপনি নরমাল প্রসেসে আসেন, তখন হচ্ছে আপনি ওই যে নকলখানা যে বক্সের কথা বললাম, আগে বক্সে রাখবেন। বক্সে রাখার পরে বক্স থেকে এই নকলের দরখাস্তটা সংশ্লিষ্ট কোর্টের যে সেরাস্তা চলে যাবে। সেরাস্তা যাওয়ার পরে আপনি সেরাস্তাদার সাথে কথা বলতে হবে। এগুলা আসলে প্রত্যেক ক্ষেত্রে আসলে টাকা পয়সার লেনদেন হয়। ঠিক আছে? সেরাস্তাদার এখানে কোনো কাজ নাই, সে শুধু হচ্ছে নকলের আপনার রিকোজিশন অনুযায়ী সে এই আপনার নথি থেকে কাগজপত্র আলাদা করে সে নকলখানায় পাঠাবে, এটাই তার দায়িত্ব। এটার জন্য সে টাকা চাবে, টাকা দিতে হয় তাকে। তো সুতরাং কিছু করার নাই, তাকে যা দিয়ে পারেন তা ইয়ে করে তারপর নকলখানা পাঠিয়ে দিলে পরে নকলখানা এরপরে তারা কাজ টাজ করে এরপরে আপনাকে হয়তো বলবে যে আপনার নকল হয়েছে, অথবা আপনি খোঁজ খবর নেবেন যে আপনি ৫ থেকে ৭ দিন এই সময়ের ভিতরে আপনার নকল আপনি পেয়ে যাবেন। ঠিক আছে? তো নকলের বিষয়ে আপনারা অবশ্যই আহ, যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারবেন। দুর্নীতি প্রতিরোধে আসলে আমাদের তেমন কিছু করার নাই, এটা প্রশাসনিক বিষয়। আমরা হচ্ছে আমাদের সক্ষমতা যতটুকু আছে আমরা সেটা নিয়ে আসলে আমরা কাজ করি। দুর্নীতি প্রতিরোধে আমাদের করণীয় একটাই আছে, আমি ইতিমধ্যে বলেছি। আপনি যদি কারো স্পেসিফিক দুর্নীতি নিয়ে কথা বলতে চান, আপনি তার তথ্যপত্র সংগ্রহ করবেন। হ্যাঁ, আপনি সম্ভব হলে ভিডিও করবেন অথবা আপনার স্থির চিত্র, মানে ছবি উঠাবেন, উঠিয়ে আপনি এটা সংশ্লিষ্ট আহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর আপনি হচ্ছে এটা সাবমিট করে আপনি স্পেসিফিক তথ্য দিয়ে আপনি প্রয়োজন একটা পিটিশন দিয়ে আপনি তার বিরুদ্ধে আপনি প্রতিকার প্রার্থী হন। ঠিক আছে? এছাড়া তা আমাদের তেমন কিছু করার নাই। ঠিক আছে? আর প্রফেশনাল এথিক্স এর বিষয়ে আমি একটু আগে বলেছি, মক্কেলের আস্থা আপনাকে অর্জন করতে হবে। হ্যাঁ, আদালতের প্রতি মর্যাদা সমুন্নত রাখতে হবে। প্রফেশনাল এথিক্স এর বিষয়ে আপনার মানে একটু যদি বলতে চাই, সেটা হচ্ছে আপনি আমাদের যে বার কাউন্সিল, যে আমাদের যে ইয়ে আছে, আহ, বা- বার কাউন্সিল রুলস এন্ড অর্ডার যেটা আছে, এখানে কিন্তু আহ, ইয়ের প্রফেশনাল ইথিক্স এর বিষয়ে এখানে বলা আছে। ঠিক আছে? আপনার প্রফেশনাল এথিক্স এর মধ্যে আপনার প্রথম যেটা সেটা হচ্ছে আপনি আপনার ক্লায়েন্টের স্বার্থ বিরোধী কোনো কাজ করতে পারবেন না। ঠিক আছে? আপনি আপনার ক্লায়েন্টের স্বার্থ বিরোধী কোনো কাজ করতে পারবেন না, এটা প্রফেশনাল এথিক্স এর বাহিরে চলে যাবে। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনি আপনার ক্লায়েন্টের কোনো আহ, আহ, মামলা সংক্রান্ত কোনো তথ্য আপনার অপোজিশনের সাথে শেয়ার করতে পারবেন না। ঠিক আছে? এগুলো হচ্ছে আপনার মেজর যেই ইথিক্স গুলা, মেজর যেই বিষয়টা আপনি যেটা মানতে হবে। ঠিক আছে?
এবার আপনার একজন লয়ারের দায়িত্ব কি? আপনারা নিশ্চয়ই এটা পড়েছেন অথবা পড়বেন। তার আদালতের প্রতি দায়িত্ব আছে, তার কলিগের প্রতি দায়িত্ব আছে, তার ক্লায়েন্টের প্রতি, সাধারণ পাবলিকের প্রতি। ঠিক আছে? তো এই বিষয়গুলা তার কার সাথে কি হবে? আপনার আদালতের সাথে আপনি আদালতকে সর্বোচ্চ সম্মান দিয়ে আপনি আদালতকে অ্যাড্রেস করতে হবে। ঠিক আছে? সেক্ষেত্রে আপনি আদালতকে স্যার বলার আবশ্যকতা নাই। আমি যেটা করি সেটা হচ্ছে আমি ইউর অনার বলে থাকি। ইউর অনার, হ্যাঁ, ইউর অনার বলে তাকে অ্যাড্রেস করে আমি সাবমিশন দিয়ে থাকি। হ্যাঁ, আর হচ্ছে আপনি আপনি ওটা চাইলে ব্যবহার করতে পারেন। আর হচ্ছে আপনি তাকে, অর্থাৎ সম্মানজনক কোনো শব্দ আপনি তাকে ব্যবহার করে আপনি তাকে অ্যাড্রেস করবেন। ঠিক আছে? কিন্তু স্যার স্যার বলা আর কোর্টকে কখনো তেলানোর চেষ্টা করবেন না। আপনি হচ্ছে আদালত আপনাকে হচ্ছে তেলানোর ক্ষেত্রে কিছু কিছু আদালত আপনাকে পছন্দ করবে, সব আদালত করবে না। আপনি স্মার্টলি আপনি তথ্যপত্র নিয়ে আপনি কথা বলবেন, যৌক্তিক কথা বলবেন কোর্টে। ঠিক আছে? আপনি যদি না তেলিয়ে আপনি আইনের ভিতরে থেকে রিলেভেন্ট কথা আদালতে সাবমিশন দেওয়ার ক্ষেত্রে আপনি ২-৩টা বিষয় আপনি খেয়াল করবেন। ১ নাম্বার হচ্ছে আপনি আদালতকে সম্মান দিয়ে কথা বলবেন। ২ নম্বর হচ্ছে আইনের ভিতরে থেকে কথা বলবেন। ৩ নম্বর হচ্ছে মানে প্রাসঙ্গিক কথা বলবেন। এই ৩ বিষয় যদি আপনি আপনি যদি স্থির থাকেন তাহলে কোর্ট আপনাকে রিলিফ দিতে বাধ্য। ঠিক আছে? কোর্ট আপনাকে রিলিফ দেবে। হ্যাঁ? এতটুক জায়গায় আপনি কোথাও কোনো গ্যাপ সৃষ্টি করবেন না। এরপরে আপনার আপনার কলিগের সাথে আপনার আচরণ কেমন হবে? আপনি তার সাথে আপনি আচরণ করবেন স্বাভাবিক আচরণ। হ্যাঁ? কোনো কারণে আপনি তার সাথে কোনো অ্যাগ্রেসিভ কোনো আচরণ করবেন না। কোর্টের ভিতরে আপনি পেশাগত কারণে আপনি তার হয়তো তার সরাসরি বিরোধিতা করার কোনো সুযোগ নেই। কোনো লয়ারকে আপনি আ আ পার্সোনালি আক্রমণ করার কোনো সুযোগ নেই। আপনি যা বলবেন কোর্টকে উদ্দেশ্য করে বলবেন। কোর্টকে আপনি বলবেন। ঠিক আছে? কাউকে পার্সোনালি অ্যাটাক করে কথা বলা, পার্সোনালি অ্যাড্রেস করে কোনো কথা বলার কোনো সুযোগ নেই। ঠিক আছে? আপনি যা বলবেন কোর্টকে অ্যাড্রেস করে বলবেন। এটা হচ্ছে আপনার অন্য লইয়ার প্রতি আপনার কর্তব্য। আর আপনার ক্লায়েন্টের প্রতি কর্তব্য হচ্ছে আপনার প্রতি তার আস্থা জন্মানো। আপনি তার কোনো বিষয়ে আপনি গোপন বিষয়ে আপনি প্রকাশ করবেন না। হ্যাঁ? এই বিষয়গুলা হচ্ছে আপনার এই মানে প্রাথমিকভাবে আপনার ইথিক্যাল ইস্যুজ আরকি। তো এই হচ্ছে আসলে আমাদের আজকে আলোচ্য বিষয়ে আমি এতক্ষণ যা বলেছি একদম সময় শেষ পর্যায়ে চলে আসছে। শেষ পর্যায়ে না বরঞ্চ একটু বেশি বলে ফেলেছি। আমি এই মুহূর্তে আমার আলোচনা আমি আ স্টপ করে দিচ্ছি। এবার আমরা ওপেন ডিসকাশনে যাব। কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন। আপনারা মাইক অন করে কেউ যদি আমাদের এতক্ষণ যে আলোচনা হলো এই বিষয়ে যদি কারো যদি কোনো পরামর্শ থাকে কিংবা কোনো কথা থাকে আ বলতে পারেন। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। মাইক অন করে একটু দ্রুত করতে হবে। আমাদের একটু পরে আরেকটা সেশন শুরু হবে। কারো কোনো কথা আছে? কারো কোনো কথা না থাকলে আমরা কিছুক্ষণের মধ্যেই শেষ করে দেব। কারো কোনো কথা যদি থাকে আপনি মাইক অন করে কথা বলতে পারেন। প্রশ্ন থাকলে করতে পারেন। আর যদি আপনার কোনো পরামর্শ থাকে এতক্ষণ যে আলোচনা হয়েছে, এই আলোচনার বিষয়ে যদি কোনো পরামর্শ থাকে সেটাও দিতে পারেন। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো? হ্যালো? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। একটু পানি নিয়ে আসো। আমার একটা প্রশ্ন আরকি জানার একটা ছিল আরকি জি, জি। এখানকার বাইরে আরকি। প্রসঙ্গের বাহিরে আরকি এখন কোনো কথা বলতে পারবেন না। প্রসঙ্গের ভিতরে থাকলে বলেন, প্রসঙ্গের বাইরে থাকলে আপনি আলাদা কথা বলতে হবে। ঠিক আছে? আমাদের একটু পরে একটা সেশন আছে, হ্যাঁ? আচ্ছা, আচ্ছা ঠিক আছে। প্রসঙ্গের বাহিরে আপাতত আ কথা বলার সময় নেই। এটা আপনি এমনি পার্সোনালি আমার সাথে শেয়ার করেন, অসুবিধা নেই, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। আর কারো কোনো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আর কারো কোনো কিছু বলার আছে?
আচ্ছা, সম্ভবত কারো কোনো কিছু বলার নাই। তো সেক্ষেত্রে আমরা আজকের মতো ক্লাসের কি রেকর্ড থাকবে ভাই? জি, ক্লাসের কি রেকর্ড থাকবে? হ্যাঁ হ্যাঁ, ক্লাসটা রেকর্ড আছে। আপনি রেকর্ড যদি লাগে আপনি চাহিদা প্রকাশ করবেন, চাহিদা প্রকাশ করলে রেকর্ড পাবেন। ঠিক আছে, ক্লাস রেকর্ড আছে, রেকর্ড হয়েছে। রেকর্ডটা স্যার দিয়েন স্যার। আচ্ছা, দেব দেব, ক্লাস রেকর্ড পাবেন, অসুবিধা নাই। এটা ইয়েতে দেয়া হবে। তো যাই হোক, তখন আমার সাথে যারা সঙ্গ দিয়েছেন আহ, আহ, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজকের যে আলোচ্য বিষয় আমরা যেটা নিয়ে আমরা জি, কিছু বলছেন? স্যার নেক্সট যেটা সেশনে না, যেটা কি আজকে এই ক্লাসটা বিষয়ের খুব উপর? ভালো লাগছে ভাই। অনেকদিন পরে তো ক্লাসটা করলাম আর গত যে ভিডিওটা দিছিলেন ওইটাও খুব ভালো লাগছে। মানে এইরকম যে আপনি ওই যে অ্যানালাইসিস করেছেন আধুনিক পড়াশোনা, এই বর্তমান এলএলবি, বর্তমান আইন পেশা যে এত কমপ্লিকেটেড হয়ে গেছে, এই বাস্তব জি জিনিসগুলো আপনি বলেছেন। আপনার এই বক্তব্যটা খুব ভালো লাগছে। আমি খুব অ্যাপ্রিসিয়েট করছি আপনার এই বক্তব্যটাকে। জি 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 জি, আপনাকে থ্যাংক ইউ ধন্যবাদ। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। সাথে থাকবেন আর টুকটাক এই মানে মনোযোগ দিবেন আর কি, আর টাইমটা মেনটেন করবেন, ঠিক আছে? হ্যাঁ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে ঠিক আছে, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আইনজীবী প্রশিক্ষণ কর্মশালার পক্ষ থেকে। আপনারা সবাই সাথে পরবর্তীতে থাকবেন। সেশনটা হবে এটা কি এই বিষয়ের উপর? শিডিউল, হ্যাঁ, পরবর্তী শিডিউল আপনারা গ্রুপে পেয়ে যাবেন। আপনারা গ্রুপে একটু খেয়াল রাখবেন। তো সবাইকে জি জি, আমাদের ইনশাআল্লাহ। আজকের যে সৃজন 2 এর প্রথম সেশন আইনজীবী প্রশিক্ষণ কর্মশালার এখনই সমাপ্তি হচ্ছে। আমরা পরবর্তীতে আবারও আমাদের নতুন ইয়ে নিয়ে নতুন সেশন নিয়ে আমরা হাজির হব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা, সবাই একটু খেয়াল করেন। আমরা আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের ওই চেকের মামলার একটা সেশন আছে। আপনারা আপনারা চেকের মামলার সেশনে আপনারা চাইলে যুক্ত থাকতে পারেন। এটা আমরা এই ইয়ের মধ্যেই শুরু করব। আমরা আপনারা যদি চেকের মামলার সেশনে যুক্ত থাকতে চান আপনারা থাকতে পারবেন। আমরা এটা কিছুক্ষণের মধ্যে আমরা নতুন একটা লিংক যাবে, এই লিংকে আমরা এটা আলোচনা করব। যুক্ত হবো আমরা ইনশাআল্লাহ।
এর বাইরে কথা হচ্ছে যে এনসিপি প্রমাণিত হয়। পরেও খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সামনে কথা বলার জন্য এসেছি। এটি আপনাদের সর্বমিত্ররা এখান থেকে কি পদত্যাগ করবেন কিনা এই বিষয়ে আমরা অল্প অল্প করে একটু বোঝার চেষ্টা করি, তাহলে আপনাদের কাছে একটু বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। প্রথম কথা হচ্ছে, আপনারা জানেন গত দুদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ডাকসুর সামনে চরম আন্দোলন শুরু করেছে। এখন কেন তারা এই আন্দোলন শুরু করলো, এটার পিছনে একটু যাওয়া দরকার। পিছনের কারণটা অনুসন্ধান করলেই ডাকসু আদতেও থাকতে পারবে কিনা, সাদিক কায়েমরা এখানে টিকে থাকতে পারবে কিনা পরিষ্কার হয়ে যাবে। গত পরশুদিন ডাকসুর সদস্যরা তারা ভিসির কাছে গিয়েছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নবনিযুক্ত ভিসি, ওনার নিজের সন্তান ওনাকে একজন অযোগ্য মানুষ হিসেবে গণ্য করেছেন এবং তিনি চরম উদাসীন, এই জাতীয় কথা তিনি বলেছেন, ওগুলো আপনারা দেখেছেন। তো এই ভিসির কাছে ডাকসুর নেতৃবৃন্দ গিয়েছিল শনিবারে বাস ট্রিপ চালু করার জন্য। এটা দীর্ঘদিন ধরে ঝুলে আছে। ডাকসুর যিনি ট্রেজারার জাহাঙ্গীর, তিনি এই ফাইলে সই করছেন না। তিনি সই করে দিলে ফাইলটা পরবর্তীতে কিন্তু উপাচার্যের কার্যালয়ে চলে যাবে। চলে গেলে কি হবে, শনিবারে যারা ক্যাম্পাসে আসা যাওয়া করে তাদের তো বাস দরকার, ছাত্রছাত্রীদের পরীক্ষা থাকে, তাদের লাইব্রেরি, নানাবিধ কাজ। এই জাহাঙ্গীর তিনি কি করে বললেন যে শনিবারে বাস চালু করতে পারবেন না, টাকা নেই। আচ্ছা, যখন তিনি বললেন টাকা নাই, তখন ডাকসুর পরিবহন সম্পাদক ইউজিসি তে যে, অর্থাৎ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, সেখানে গিয়ে তিনি বাজেট বরাদ্দ নিয়ে এসেছেন শনিবারে বাস চালানোর জন্য। যে খরচটা সেটা নিয়ে এসেছেন। তিনি খেয়াল রাখবেন, ঢাকা বিশ্ববিদ্যালয় আনে নাই, ওই ট্রেজারার জাহাঙ্গীর আলম আনে নাই। এই দায়িত্ব কিন্তু তার ছিল, কিন্তু তিনি আনেন নাই। ডাকসু নিয়ে সেখান থেকে নিয়ে এসেছে। নিয়ে আসার পরে উনি শুধু একটা সাইন দিলে ভিসি মহোদয় স্বাক্ষর দিবেন, হয়ে যাবে। শনিবারে বাসটা চালু হয়ে যাবে, শনিবারে বাস চালু হয়ে যাবে। ওনার যুক্তি, এটি 2 বছরের টাকা, 2 বছর পরে এটি বন্ধ করে দিতে হবে। তারপরে টাকা কোথা থেকে আসবে? তোমরা আরো টাকার গ্যারান্টি নিয়ে আসো, তখন তোমাদেরকে আমি স্বাক্ষর দিব, এছাড়া আমি স্বাক্ষর দিব না। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিন্তা করতে পেরেছেন তার মস্তিষ্ক কোন প্রকারের স্যাডিস্ট হলে তিনি এই কথা বলতে পারেন? তিনি তো আরো বরং ছাত্রছাত্রীদের, শিক্ষার্থীদের সুবিধার্থে তিনি এটি চেষ্টা করবেন। এটি কিন্তু তার চেষ্টার আওতায় পড়ে, তার এটি করার কথা। তিনি সেটি না করে উল্টো আরো বন্ধ করে দেওয়ার জন্য সর্বমিত্রদের বলছে যে 2 বছরের জন্য এনেছো, আরো নিয়ে আসো, তারপরে আমি স্বাক্ষর করবো। সর্বমিত্ররা বলছে তাহলে আমাদের যদি এইটা আনতে হয়, তারপরেও এনে দিয়েছি 2 বছরের জন্য, আপনি 2 বছরের জন্য চালু করুন, যদি না হয় 2 বছর পরে আমরা তখন আবার চেষ্টা করবো।
আপনি কি শুধু স্বাক্ষরের জন্য এখানে বসেছেন? আপনার কাজ কি? আমাদেরকে যদি এনে দিতে হয়, আপনার কাজ কি? এই কথা বলাতে ওই যে যিনি ভিসি মহোদয়, অর্থাৎ যার সন্তান বলেছে যে উনি একজন উদাসীন, তিনি ইরেসপন্সিবল একজন পার্সন, তিনি ডাকসুর সদস্যদের মব বলে আখ্যায়িত করেছেন। বলছেন তোমরা এখানে মব করতে এসেছো? ছাত্ররা সাথে সাথে প্রশ্ন করেছে যে স্যার, আপনার কাছে আমরা একটা বৈধ দাবি নিয়ে এসেছি, যেটা দীর্ঘদিন পরে আছে, আটকে আছে, ট্রেজারার মহোদয় স্বাক্ষর দিচ্ছেন না, সেইটা আপনার কাছে সাংবাদিক সহ আমরা এসেছি, আপনি এইটাকে মব বলে আখ্যায়িত করছেন, তাহলে তো আপনার কাছে ভবিষ্যতে আমরা আমাদের কোনো বৈধ অধিকার নিয়ে আসতেই পারবো না। আপনি এখানে আপনার যা ইচ্ছা তাই করবেন, আমরা সেখানে কিছু বলতেই পারবো না। আপনি তো বৈধ কাজের জন্য আসলে ওইটাকে মব বলে চালিয়ে দেবেন। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে, শিক্ষার্থীদেরকে যখন বহিরাগত ছাত্ররা এসে শাহবাগ থানার ভিতরে মারধর করলো, আপনার মুখ দিয়ে তো একবারও এটা মব বলে মন্তব্য করা শুনলেই। যদি আপনি আমাদের এই বৈধ দাবিকে মব বলেন, তাহলে আমরা এটাকে মব বলতে রাজি আছি। আর যাই কোথায়, সাথে সাথে ওই যে ৭১ না ৭২ শেখ হাসিনার আমলে যারা শেখ হাসিনার পা চেটে চেটে জিহবা দিয়ে লালা জড়িয়েছে, এই ৭১ চ্যানেল সর্বমিত্রের এই কথাটাকে নিয়ে শুরু করে দিয়েছে নিউজ, যে তারা মব করতে রাজি আছে। সাংবাদিকতা কোন পর্যায়ে চলে গিয়েছে চিন্তা করেছেন? এই সাংবাদিকরাই শেখ হাসিনাকে শেখ হাসিনা হয়ে উঠতে বাধ্য করেছে। এই সাংবাদিকরাই শেখ হাসিনার সমস্ত অপকর্মের বয়ান উৎপাদন করত। শাপলায় যে হত্যাকাণ্ড ঘটেছিল, এই হত্যাকাণ্ড সংগঠিত করতে উদ্বুদ্ধ করেছিল এই সাংবাদিকরা। এরাই জাতির কলঙ্ক। যাই হোক, এখানে কিন্তু শুধু এই পরিবহনের বিষয়টাই নয়, আরো আপনারা আশ্চর্য হবেন। সর্বমিত্র বলেছে যে স্যার, ডাকসু গঠিত হবার পরে আমরা বিসিবি থেকে কেন্দ্রীয় খেলার মাঠের জন্য ২ কোটি টাকা এনে দিয়েছি। আজও পর্যন্ত এই ব্যাপারে আমাদের সেই কাজটা করে দিচ্ছে না প্রশাসন। ইচ্ছাকৃতভাবে এটি আটকে রাখা হয়েছে। ডাকসুকে ব্যর্থ প্রমাণ করার জন্য এটাকে আটকে রাখা হয়েছে। শুধু এটাই নয়, আমরা নিজেদের উদ্যোগে, সর্বমিত্রের ভাষায়, আমরা নিজেদের উদ্যোগে সেন্ট্রাল মসজিদ নির্মাণ করেছি, সংস্কার করেছি। সংস্কার করার পরে আমরা ফান্ড কালেক্ট করে নিজেরা বিভিন্ন জায়গায় জোরাজুরি করে আমরা এসি লাগিয়েছি, কিন্তু আজ পর্যন্ত সেই এসিতে বিদ্যুৎ সংযোগ দেয় নাই এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। ভাই বোনেরা, আপনারা চিন্তা করতে পারছেন? আমরা কিন্তু এগুলো জানতাম না। সর্বমিত্ররা যদি এটি জাতির সামনে তুলে না ধরতো, এটি আমরা জানতে পারতাম না। এটি কোন প্রকারের অসভ্যতা, এটি কোন প্রকারের অসহযোগিতা। অসহযোগিতা তার দলীয় স্বার্থের কাছে তিনি বিবেক বিক্রি করে দিয়েছেন যারা, তারা করতেই পারেন। কিন্তু এখানে উদ্বেগের বিষয়, ছাত্ররা যখন তার কাছে যাচ্ছে একটা বৈধ অধিকার নিয়ে, একটা দাবি নিয়ে, তাদেরকে মব বলা হচ্ছে। মব কালচারটা কোন জায়গায় চলে গেছে আপনি দেখেন। ভবিষ্যতে এটাকে এমন একটা ফ্রেমিং করার চেষ্টা করা হচ্ছে, আপনার যে কোনো বৈধ অধিকারকে মব বলে ওটাকে উড়িয়ে দেওয়া হবে। আপনার ওখানে কোথায় বলতে দেওয়া হবে, এই পর্যায়ে চলে গেছে। এবং সর্বমিত্র বলছে যে আমাদের সাথে আপনারা অসহযোগিতা করতেই পারেন, যেহেতু আপনাদের মস্তিষ্কের ভিতরে ওই পোষা দুর্গন্ধ প্রতিময় জিনিস ঢুকে পড়েছে, যে আপনারা সহযোগিতা করবেন না। তাই বলে তো আপনি আমাদের অপমান করতে পারেন না। অপমান করবেন কেন? অনেকটা ছাত্রদের সাথে পায়ে পাড়া দিয়ে ঝগড়া। বিশ্ববিদ্যালয়ের টিচার, এই শিক্ষকগুলোই বিশ্ববিদ্যালয়গুলোতে যে মারামারি, যে অপহরণ, গেস্ট রুম, গণরুম, এইগুলো এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগুলো কোনো মতেই দায় এড়াতে পারবে না। আসল কালপ্রিট এইগুলো। এই কালপ্রিট গুলো নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য, দলীয় পদবি ভাগিয়ে নেবার জন্য, নিজের অবস্থান একটু উঁচু করার জন্য এই ধরনের অপকর্মগুলোকে সহযোগিতা করে, ছাত্র নেতাদের সহযোগিতা করে। এই অমানুষগুলো, জাতি করার কারিগর যে শিক্ষক, এগুলো এরকম অমানুষ হয়ে গেছে শুরু থেকেই। বিশেষ করে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকে ডাকসুকে অকার্যকর করার জন্য যত ধরনের পদক্ষেপ দরকার এইগুলো তারা করে যাচ্ছে অত্যন্ত সুকৌশলে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে তাদেরকে সহযোগিতা করবে না, সহযোগিতা না করলে ডাকসু কাজ করতে পারবে না, ডাকসু কাজ না করতে পারলে ছাত্রছাত্রীরা এই বর্তমান পরিষদের প্রতি চরমভাবে বিরাট ভজন হবে, চরমভাবে অতিষ্ঠ হবে, বিরক্ত হবে। তারা আন্দোলন শুরু করবে, বিক্ষোভ শুরু করবে। বিক্ষোভের মুখে এদেরকে পদত্যাগে বাধ্য করা হবে। সাধারণ শিক্ষার্থীর নামে এই আন্দোলনের ডাক দেবে ছাত্র দলের ছেলেপেলেরা। প্রশাসন তখন এখানে সহযোগিতা করবে, এমন একটা পরিবেশ তৈরি করে ফেলানো হবে